আচ্ছা, ফার্স্ট অফ অল যারা 50তম লিখিত পরীক্ষা শেষ করেছেন, আমি প্রথমেই বলবো যে আপনারা বড় একটা মানে আপনাদের লাইফের বড় একটা কাজ হচ্ছে শেষ করে ফেলছেন। কিন্তু আমি একই সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এখনই রেস্টে চলে যাবেন না। আপনারা যারা হচ্ছে সিভিল রিটেন পরীক্ষাটা দিবেন, আশা করছি যে এখানে যারা জয়েন করছেন সবাই সিভিল রিটেন পরীক্ষাটা সিরিয়াসলি দিতে চান। আহ তাদের জন্য আগামী 2 সপ্তাহ খুবই খুবই ক্রুশাল। আপনি আগে কি পড়েছেন না পড়েছেন, কতটুকু প্রিপারেশন নিয়েছেন, এগুলা নিয়ে আর মাথা ঘামায়েন না। যারা প্রিপারেশন নিয়েছেন খুবই ভালো, যারা নাই কোনো সমস্যা নাই, টেনশন কোনো দরকার নাই। সো আমি যেটা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আগামী 2 সপ্তাহ একদম ফোকাস ভাবে পড়াশোনা করবেন। সিভিলে যেহেতু আপনাদের এবার 99টা পদ আছে, আমি এখানে কিছু লিখবো না, আমি জাস্ট স্লাইডে হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আর কি। যেহেতু 99টা হচ্ছে পদ আছে, আশা করি আপনারা জানেন, সেহেতু আমরা মোটামুটি ধরে নিতে পারি যে কোয়েশ্চেনটা আসলে খুব বেশি টাফ হবে না। অর্থাৎ থিওরি এবং ম্যাথ মিলায়ে মোটামুটি একটা ব্যালেন্সড কোয়েশ্চেন হবে। ইটস বিকজ বুঝতেই পারছেন আপনারা, যেহেতু 99টা পদ আছে সেটা তো ফিল আপ করা লাগবে, তাই না? সো আমি বলবো যে আপনারা একটা মিডিয়াম রিটেন এক্সামের প্রিপারেশন নেন, দ্যাট উইল বি এনাফ। এক দুইটা হয়তো বা টাফ কোয়েশ্চেন চলে আসতে পারে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আপনি মিডিয়াম পরীক্ষা দিয়ে আসবেন, দেখবেন আপনার জন্য জিনিসটা প্রিপারেশন নেওয়াটাও ইজি হবে, পরীক্ষা দেওয়াটা আরো ইজি হবে। আচ্ছা, আমি একটা উম আমি আপনাদেরকে অলরেডি একটা গাইডলাইন দিয়েছি, আমি জানি না এটা কারা কারা দেখেছেন। আমার প্রথম গাইডলাইন ছিল আপনারা আমাদের আহ, মানে রিটেনের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটার একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন মানে হচ্ছে ভার্সন হচ্ছে আপনারা দেখবেন, ঠিক আছে? আমি এখান থেকে একটু বের হই, আমি হচ্ছে একটা কোয়েশ্চেন দেখাই আপনাদের। এখানে আমি কোয়েশ্চেন রাখি নাই, কোয়েশ্চেন আমরা দেখি। আচ্ছা, আমরা হলো 47th কোয়েশ্চেনটা দেখতে আসলে খুবই বিচ্ছিরি। আই ডোন্ট নো এত বিচ্ছিরি কোয়েশ্চেন কিভাবে হইতে পারে। এটাও আমরা একটু পরে দেখবো, আমরা ফার্স্টে হচ্ছে 46th কোয়েশ্চেনটা দেখে ফেলি, ঠিক আছে? আচ্ছা, আপনারা কোয়েশ্চেনটা দেখতে না পাইলে আমাকে বললেন, দেখতে পাওয়ার কথা। কোয়েশ্চেনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, বিজয় কি, যারা ওয়েটিং রুমে আছে ওদেরকে কি অ্যাড করতে পারবো? ওদেরকে কি তুমি দেখছো? না আপু, আমি কাউকে দেখছি না। দাঁড়াও, আমি তাহলে তোমাকে তোমাকে তো আমি কো হোস্ট করেছি। ওয়েটিং রুমে মনে হয় কেউ নাই, থাকলে হয়তো বা। না, আছে, আমার এখানে দেখাচ্ছে ওয়েটিং রুমে আছে। এই যে, আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট অফ অল, এই যে কোয়েশ্চেনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই কোয়েশ্চেনটাতে আহ মোটামুটি বলতে গেলে একটা ফরম্যাট আছে। মূলত বিষয়টা হলো এরকম, আমাদের সিভিলের কোয়েশ্চেনটাতে স্ট্রাকচার থাকবে 40 মার্কসের, মানে পার্ট 1 পার্ট 2 থাকবে, স্ট্রাকচার থাকবে 40 মার্কসের, আবার পার্ট 2-তে গিয়ে আরসিসি থাকবে 40 মার্কসের, ঠিক আছে? আর বাকিগুলো, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার 30 মার্কসের, তারপরে হচ্ছে জিওটেক 30 মার্কসের, ট্রান্সপোর্টেশন 30 মার্কসের, এনভায়রনমেন্ট 30 মার্কসের, এরকম। অর্থাৎ টোটাল 6টা ভাগে হচ্ছে আমরা ভাগ করতে পারছি, হ্যাঁ। তো আমরা যদি কোয়েশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করি তাহলে আমাদের জন্য ভালো হয়, সেজন্য আমরা আবারও স্লাইডে ফেরত যাব। সেটা হচ্ছে, আমরা একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো যে কি ধরনের টপিক থেকে আমাদের কোয়েশ্চেন আছে, এরপর আমরা এক দুইটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন একটু দেখব। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে কোন ধরনের কোয়েশ্চেন গুলোকে আপনারা মোটামুটি হচ্ছে অবশ্যই দেখে যাবেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যাবেন। আর কিছু কোয়েশ্চেন দেখা যাবে যে আপনি পারবেন না, এগুলোকে আপনি স্কিপ করবেন। এবং আমি মোটামুটি আপনাদেরকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যে আপনি হলো কিভাবে প্রস্তুতিটা নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমার এখানে এতগুলো
নোটিফিকেশন আসছে যে আমি আসলে দেখাতে পারছি না। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনার স্ট্রাকচার যে 40 মার্কসের এই কোয়েশ্চেনের মধ্যে আপনি ম্যাক্সিমাম দেখতে পাবেন যে এসএফডি বিএমডিটা ইনডিটারমিনেট স্ট্রাকচার থেকে চলে আসে। তারপর হচ্ছে আপনার ডিফ্লেকশন অফ বিম, ডিফ্লেকশন অফ ফ্রেম, এই জিনিসগুলো হচ্ছে লাইক প্রতিবার চলে আসে। ঠিক আছে। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন অনেক সময় বিমের আসে, ফ্রেমের আসে। আপনি যদি 47-এর প্রশ্নটা দেখেন, আচ্ছা আমাদের কোর্সের সাথে কিন্তু আবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ আছে। এর আগের কোনোটাতে আমাদের সলভ ছিল না, বাট এবার হচ্ছে আমরা 47তম পর্যন্ত সলভ দিচ্ছি আর কি। ঠিক আছে। তো আপনারা যারা অ্যাডমিট হতে চান তারা হলো আমাদের হচ্ছে এই যে civilcare.net/exam এটাতে চলে যাবে। আমি কি দেখাতে পারছি? এই যে এটা civilcare.net/exam, ঠিক আছে। এই ওয়েবসাইটে চলে যাবেন সোজা। গিয়ে আপনি যদি মনে করেন যে মোটামুটি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হবেন, হয়ে যেতে পারেন, বিকজ এক্সাম ব্যাচটা খুবই ভালো হবে। আপনি আমি আপনাদেরকে ফার্স্টে একটু দেখাই দিই, কারণ দেখা যাবে যে অনেক সময় আপনারা ধৈর্য রাখতে পারেন না। আচ্ছা, আপনাদের 25 তারিখ থেকে আমরা মোটামুটি এক্সাম শুরু করে দিব। যেমন 25 তারিখের প্রথম এক্সামটা হচ্ছে একদম সহজ একটা টপিক দিয়ে, এনভায়রনমেন্ট এবং ওয়াটার। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এনভায়রনমেন্ট এবং ওয়াটারের টপিকগুলো কত ছোট। ঠিক আছে। তারপর হচ্ছে আহ তারপর হলো আরসিসি। আরসিসিটা একটু বড়। তো যেহেতু প্রথম দিন আমরা ছোট এক্সাম নিচ্ছি, তারপর হচ্ছে আরসিসি, বাট আরসিসি কে আপনি একদম মানে সিলেবাসটা ছোট করে ফেলতে পারবেন। আপনি দেখবেন যে আপনি স্ট্রাকচারের থেকেও আরসিসি তে বেটার পাচ্ছেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দুইটা সলভ ক্লাস দিব। সলভ ক্লাসটা এই কারণেই আপনারা দেখা যাবে যে অনেকেই হলো প্রিভিয়াস কিছু কোয়েশ্চেনের সলভ নিয়ে হচ্ছে প্যারা খাচ্ছেন। সো আমরা এখানে আমাদের এক্সামের কোয়েশ্চেনটার সাথে সাথে এরকম কিছু মানে সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব এই পরীক্ষাগুলো দেওয়ার আগে আপনারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো ফুল সলভ করে ফেলবেন। ধরেন আপনি 25 তারিখে এনভায়রনমেন্ট এবং ডাব্লিউআরই এক্সাম দিবেন সাপোজ। সো আপনার কাজ হবে এই এক্সাম গুলো দেওয়ার আগে আচ্ছা আমি না এখানে যারা অ্যাড হইতে চাইতেছে ওনাদেরকে অ্যাড করতে পারছি না, এরপর বলবে যে ক্লাস দেখেনি। আচ্ছা, এক্সাম গুলো দেওয়ার আগে আপনারা কি করবেন, এনভায়রনমেন্ট এবং ওয়াটারের প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একদম সলভ করে ফেলবেন। সেটা থিওরি হবে, আবার হচ্ছে ম্যাথও হবে। ঠিক আছে। তাহলে দেখা যাবে যে আপনারা আমাদের পরীক্ষার সাথে সাথে যেহেতু সলভ করে ফেলবেন, আপনাদের জন্য সিলেবাসটাও হচ্ছে গুছায় যাবে, এবং হচ্ছে আহ পরীক্ষা দেওয়াটা হচ্ছে ইজিয়ার হয়ে যাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আমি বিজয়কে হচ্ছে কোহোস্ট করে দিয়েছি। তুমি দেখো তো এখন ওয়েটিং রুমে যারা আছে ওদেরকে অ্যাড করতে পারো কিনা, কারণ ওদেরকে যদি আমি অ্যাড করতে চাই আমার সারাদিন হ্যাঁ হ্যাঁ চলে যাবে। করে দিচ্ছে। ওকে ওকে, এটা একটু তুমি করো কাইন্ডলি, হ্যাঁ। ওকে। এবার আমি আবারও প্রশ্নে ফেরত গেলাম, সরি আমাদের ওয়েবসাইটে ফেরত গেলাম। আমাদের ওয়েবসাইটে কিন্তু আরো একটা জিনিস আসছে, সেটা হচ্ছে এই যে এক্সামের রুটিনটা আবার এখানে আছে। আর একটা জিনিস হচ্ছে, আপনারা যদি আমাদের ম্যাটেরিয়ালস নিতে চান, আপনারা দেখতে পাবেন যে আমরা মোটামুটি ম্যাটেরিয়ালস গুলো কেমন ভাবে সাজিয়েছি। যেমন ক্লাস, এগুলো হচ্ছে রেকর্ড ক্লাসের লিস্ট, এই অনুযায়ী হচ্ছে ম্যাটেরিয়ালস দেওয়া আছে, যাতে আপনারা যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই টপিকগুলোর উপরে হচ্ছে ক্লাস করে তারপর হচ্ছে পরীক্ষা দিয়ে ফেলতে পারেন। সো আপনারা চাইলে আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি, যেটা আমরা রেকমেন্ড করব কম্বো, এটাও কিনতে পারেন। আর যদি মনে করেন যে না আমার কাছে হচ্ছে এনাফ ম্যাটেরিয়ালস আছে, আমি এক্সাম ব্যাচে ভর্তি হবো, হয়ে যেতে পারেন। তাহলে আপনাদের পরীক্ষাটা মানে পড়া পড়তে পড়তে পরীক্ষা দিতে দিতে প্রস্তুতিটা হয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসি টপিকে। আচ্ছা, তো আমি কি বললাম, আমি বললাম যে এসএফডিপিএমডি তে আমরা দেখতে পাবো যে ইনডিটারমিনেট স্ট্রাকচার থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে ডিফ্লেকশন অফ বিম, তারপরে হচ্ছে ডিফ্লেকশন অফ ফ্রেম অথবা ডিসপ্লেসমেন্ট, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন। এই তিনটা জিনিস থেকে হচ্ছে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে। সো আপনাকে অবশ্যই এই তিনটা জিনিস ভালো করে দেখতে হবে। এখন আপনার কাছে সাপোজ মনে হইলো যে এখন আমি তো কেবল দেখি না, এই যে আমি একটু করে কেবল লিখছি, সো আপনি দেখবেন যে কেবল থেকে খুঁজে গত 10 বছরে একটা বা দুইটা কোয়েশ্চেন আপনি পাবেন। তো আপনি যদি মনে করেন যে আমি কেবল দেখার মতো আমার সময় নেই, তাহলে আপনি এটাকে বাদ দেন। কিন্তু এই যে এসএফডি বিএমডি অফ ইনডিটারমিনেট মোমেন্ট ডিস্ট্রিবিউশন, এগুলোকে কি আপনি বাদ দিতে পারবেন? পারবেন না, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ডিফ্লেকশন অফ বিম, এটাকে কি আপনি বাদ দিতে পারবেন? পারবেন না, মোস্ট ইম্পর্টেন্ট।
তারপরে হচ্ছে ডিফ্লেকশন অফ ফ্রেমও অনেক ইম্পর্টেন্ট। এগুলোকে কি আপনি বাদ দিতে পারবেন? পারবেন না। সো তারপরে হচ্ছে স্লোপ ডিফ্লেকশন মেথড আগে কিন্তু ইম্পর্টেন্ট ছিল। তারপরে ডিফ্লেকশন এসএফডি বিএমডি অফ ফ্রেম, যেটা মোমেন্ট ডিস্ট্রিবিউশন, আমি এটাকে ইম্পর্টেন্টে দিলাম কারণ এগুলো থেকে আসে। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন, গতবার দেখবেন যে ইনফ্লুয়েন্স লাইন অফ ফ্রেম একটা আসছে, আমি এটাকে বিমটাকে ইম্পর্টেন্ট দিলাম। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে ফ্রেমটা তখনই দিবে, ইনফ্লুয়েন্স লাইন অফ ফ্রেম মানে আপনি বুঝেন। আমি জানি না আপনারা কতজন গত বছরের কোয়েশ্চেন দেখছেন, আমি আপনাদেরকে দেখাই। এটা তো 46, আমি আপনাদেরকে 47-এর কোয়েশ্চেনটা দেখাই। 47 খুবই বিশ্রী একটা কোয়েশ্চেন। এবং এই যে দেখেন, প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন অফ ফ্রেম। এটা কিন্তু ফ্রেমের ইনফ্লুয়েন্স লাইন, ঠিক আছে? ফ্রেম বলতে এখানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি বিম, কিন্তু হচ্ছে যে এই বিমটার হচ্ছে কি আছে, আরো কতগুলো অংশ আছে। ফলে আপনি যদি নর্মালি যেভাবে বিমের জন্য শিখছেন সেটা করেন, তাহলে আপনি এখানে এই দেখেন V22, তারপরে হচ্ছে M22, এগুলো নিয়ে হচ্ছে কনফিউজড হয়ে যাবেন আর কি। বুঝতে পেরেছেন? সো আপনার হচ্ছে যে ভালো মতো জানতে হবে জিনিসগুলো। তো আপনি যদি মনে করেন যে না আমি এটাকে স্কিপ করবো, স্কিপ করতে পারেন। আপনি কনফিডেন্ট না হলে তো আনসার দিতে পারবেন না। আবার বিষয় আছে, গতবার যেটা হয়েছে সেবার হচ্ছে দেখেন আপনার এখানে কোনো অপশন নাই, মানে চুজ করার অপশন নাই। সো গতবারের কোয়েশ্চেনটা খুবই টাফ ছিল আর কি। আচ্ছা, এবার চলে আসি আমি, তাহলে স্ট্রাকচারের মোটামুটি সাজেশন হয়ে গেল। এবার চলে আসি হচ্ছে আরসিসি তে। আরসিসি তে যেটা দেখবেন আপনাদের এনাফ পরিমাণ কি থাকবে, থিওরি থাকবে। আমি এখানে থিওরি গুলোর কথা লিখি নাই, কিন্তু আপনি দেখবেন যে মোটামুটি থিওরি আছে। তো যদি থিওরি থাকে, আপনি যদি থিওরি পারেন থিওরি আনসার করবেন, কারণ ম্যাথে যদি আপনি কনফিডেন্ট না হন তাহলে আনসার করতে গেলে ঝামেলা আছে। তবে আমি বলবো যে আরসিসির ম্যাথ মোটামুটি স্ট্রাকচারের তুলনায় ইজি, আপনি আরসিসিটা অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, এখানে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি এরকম দেখাইতে পারবো না, কেন? কারণ হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে সিংলি বা ডাবলি রিইনফোর্স যেটা হচ্ছে বিম, এটা হচ্ছে অনেক আসে, ঠিক আছে? এটাকে আমি ইম্পর্টেন্টে দিলাম। তারপর দেখবেন যে টি বিম, এটা অনেক আসে। তারপর হচ্ছে যে কলাম ডিজাইন, ফুটিং ডিজাইন, এগুলো অনেক আসে। এগুলোকে আমি ইম্পর্টেন্টে দিলাম। কেন দিলাম? আপনি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিসে দেখবেন। আরেকটা দেখবেন যে প্রি স্ট্রেস কনক্রিট থেকে একটা ম্যাথ থাকেই। সো আপনি প্রথমে কি করবেন, আমি এটাকে ডবল স্টার দিলাম, আপনি প্রি স্ট্রেস কনক্রিটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সব আগে সলভ করে ফেলেন। তাহলে আপনি একটা কোয়েশ্চেন অবশ্যই কি পাচ্ছেন, কমন পাচ্ছেন। তাহলে আপনার আরসিসি মোটামুটি শেষ। আপনি প্রি স্ট্রেস কনক্রিটের একটা ম্যাথ করলেন আর বাকিগুলো থিওরি আনসার করলেন, আপনার আরসিসি কমপ্লিট। আচ্ছা, এবার আসেন এনভায়রনমেন্টে। এনভায়রনমেন্টে আপনি দেখবেন যে এখানে আমি একটু অ্যাড করি, ইনসার্ট। আচ্ছা, এনভায়রনমেন্ট আমি যেটা অ্যাড করতে চাচ্ছি সেটা হলো, এনভায়রনমেন্টে মোটামুটি থিওরি হচ্ছে, আমার লেখাটা কি দেখা যাচ্ছে? থিওরি হলো আহ 10 থেকে 15 মার্কসের মতো। এখন আপনার আমার কথা বিশ্বাস হবে না, সেজন্য আমরা হলো কোয়েশ্চেনে চলে যাব। এই কোয়েশ্চেনটা খুব বাজে, এটা দেখে লাভ নেই। 46-এর কোয়েশ্চেনটা আমরা দেখি, কেন জানেন? কারণ 47-এ এত বেশি কঠিন কোয়েশ্চেন হয়েছে যে এটা আসলে আপনাদের 50তম জন্য হচ্ছে যে মানে রিলেটেবল না আর কি। 50-এ এত কঠিন কোয়েশ্চেন হবে না। এখানে একটা আহ কথা বলি, 47-এ কিন্তু পোস্ট অনেক কম ছিল। হ্যাঁ, একটা প্রবলেম তো মনে দশটা হয়, না, না দশটা না একটা না, পুরোটা। এই যে 10টার মতো পোস্ট ছিল, হ্যাঁ না, সে। 10টার মতো পোস্টের মধ্যেও ধরেন যে পিডাব্লিউডিতে ছিল মানে 5টা, রোস্টেতে ছিল মানে 2টা, রোডে একটা বা দুইটা এরকম আর ছিল। বাকিগুলো ছিল টেকনিক্যাল কলেজগুলোতে, মানে মেইন ইয়াগুলোতে কম ছিল আর কি। হুম, এই জন্য। টেকনিক্যাল কলেজের আবার কিন্তু এগুলো ম্যাক্সিমাম সময় ফাঁকা থাকে, মানে এগুলো গ্যাজেট, মানে অনেকে মানে গ্যাজেটে পার্টিসিপেট করে না যেটা দেখছি। হুম, যাই হোক, এর এগুলো। জন্যই হচ্ছে যে হুম, এই হুম। অবস্থা কোয়েশ্চেনের। আচ্ছা, এবার আপনি দেখেন যে এনভায়রনমেন্টের কোয়েশ্চেনের কি অবস্থা। এনভায়রনমেন্টের দেখেন এই যে 4 এবং 5 নাম্বার কোয়েশ্চেনটা, ঠিক আছে? এখানে দেখেন কোনো ম্যাথই একটা ম্যাথ দিছে শুধু। এই ম্যাথটা হচ্ছে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন, এক্সপ্লেইন ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। এটা কিন্তু ম্যাথ না, এটা মনে আছে আপনারা একটা যে গ্রাফ দিয়ে যেটা দেখাই যে ম্যাক্সিমাম কত অ্যামাউন্ট অফ ক্লোরিন আসলে লাগে, সেটাই হচ্ছে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন আর কি। মানে কনজাম্পশনের পর কত পর্যন্ত ক্লোরিন হচ্ছে থাকে, সেটা হচ্ছে ব্রেক পয়েন্ট ক্লোরিনেশন। এটা আপনারা গ্রাফ দিয়ে ব্যাখ্যা করে দিবেন। কিন্তু ম্যাথটা যে, সেটা কি,
এই যে কত কেজি ব্লিচিং পাউডার লাগবে, এই ম্যাথটা দেখবেন যে আপনারা একটা ঐকিক নিয়মের ম্যাথ। সো এই ম্যাথটা সম্ভবত 4 মার্কসের, 8 মার্কসের মধ্যে 4 মার্কস হচ্ছে কি ওই গ্রাফটা ব্যাখ্যা করার জন্য। তার মানে পুরা 30 মার্কে 4 মার্কস হচ্ছে শুধু ম্যাথ, আর বাকি সবই হচ্ছে থিওরি। দ্যাট মিনস আপনাকে যেটা করতে হবে, আচ্ছা এই ক্রপের ম্যাথটা সম্ভবত ওয়াটারের। সো এইটুকু হচ্ছে শুধুমাত্র এনভায়রনমেন্ট, 4 আর 5 হচ্ছে শুধুমাত্র এনভায়রনমেন্ট। সো আপনি বুঝতে পারতেছেন যে আপনার এনভায়রনমেন্টের থিওরি কতটা ইম্পর্টেন্ট। সো আপনারা সেজন্য এই যে নেক্সট এক্সাম যে এনভায়রনমেন্ট এবং এটাকে কি বলে ওয়াটার, সেখানে কি করবেন, ফার্স্টে হচ্ছে থিওরি দেখে ফেলবেন, থিওরি দেখে তারপর হচ্ছে ম্যাথ দেখবেন। আর ম্যাথ হচ্ছে এই যে এখানে যেগুলো আছে, যেমন বিউডি সিউডির ম্যাথ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দেখা লাগবে। তারপর এই যে ক্লোরিন বা ব্লিচ রিকোয়ারমেন্ট এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আহ তারপরে হচ্ছে সেপটিক ট্যাঙ্ক, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সোয়েট ডিজাইন, এরেটেড লেগুন, এরেটেড লেগুনের ম্যাথ বেশ কঠিন। এটা আপনি না মানে দেখতে চাইলে দেখতে পারেন, যখন কঠিন পরীক্ষা হয় তখন আসে। লাইম রিকোয়ারমেন্টের ম্যাথও বেশ কঠিন, এগুলো আপনার এখন এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। আপনি সেপটিক ট্যাঙ্ক, এরেটেড লেগুন, ক্লোরিন বা ব্লিচ রিকোয়ারমেন্ট এই পর্যন্ত হচ্ছে দেখেন, বুঝতে পারছেন। এগুলো হচ্ছে যে মানে ধরেন 50-এর জন্য ইম্পর্টেন্ট, আর থিওরিতে হচ্ছে যে আপনার 10 থেকে 15 মার্কস আপনারা থিওরি দেখার জন্য। আমাদের কিছু হচ্ছে যে ম্যাটেরিয়ালস আছে, আবার যদি মশিউর রহমানের বইটা দেখতে চান দেখতে পারেন। তবে একটা জিনিস, মশিউর রহমানের বইতে কিন্তু ম্যাথে অনেক ভুল আছে। সো আপনারা ম্যাথের হচ্ছে আমাদের কিছু সলিউশন আছে, সেগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। ভুল করলে যেটা হবে সেটা হচ্ছে ওনাদের স্ট্রাকচার এবং আরসিসির কিছু ম্যাথও মনে হয় ভুল আছে, স্ট্রাকচারের ম্যাথে মেইনলি অনেক ভুল আছে। সো আপনারা যদি ভুলটা করেন তাহলে কিন্তু বুঝবেন না যে কোন পয়েন্টটা আসলে ভুল হয়েছে। বা স্ট্রাকচারের ম্যাথে আবার একটা বিষয় আছে, ওনারা হচ্ছে অনেক কিছু ছোট ছোট করে করে ফেলছে, লাইক ডিটেলসে লিখে নাই। সো বোঝা যাচ্ছে না যে কোন স্টেপের পর কোন স্টেপ আসছে, বা কোন স্টেপটা কেন আসছে, এটা আবার অনেক ক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে বোঝা যাচ্ছে না। সো মশিউর রহমানের বইয়ের ক্ষেত্রে এরকম একটা প্রবলেম আছে আর কি। আচ্ছা এবার চলে আসেন ট্রান্সপোর্টেশনে। ট্রান্সপোর্টেশনও একদমই সেম, আপনি দেখবেন এই যে এনভায়রনমেন্টের মতো। আমি আবারও কপি করে নিয়ে আসছি। থিওরি হচ্ছে প্রায় 10 থেকে 15 বা 20ও অনেক ক্ষেত্রে আপনি ধরতে পারেন। এনভায়রনমেন্টে আমি লিখে দিই যে 15 থেকে 20, 15 থেকে 20 থিওরি। সো আপনি থিওরিকে বেশি ফোকাস দিবেন। আচ্ছা ট্রান্সপোর্টেশনের ম্যাথে আপনি দেখবেন যে এই এসএসডি, সুপার এলিভেশন, এই ম্যাথগুলো অনেক আসে। ফ্লো থিওরির যে ম্যাথ, এডিটির যে ম্যাথ, এগুলো নিয়ে আপনার খুব একটা বেশি টেনশন করতে হবে না। আমরা আবারও একটু প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন দেখি। প্রতিবার তো 46তম দেখতেছি, এবার 41 থেকে 45টা একটু দেখি। কোয়েশ্চেন কি দেখা যাচ্ছে? 41 থেকে 45-এ আমরা দেখা একটু যাচ্ছে। ট্রান্সপোর্টেশনের ম্যাথ দেখবো। দেখেন 41-এর কোয়েশ্চেনটা কত সুন্দর উপরে লিখে দিছে ট্রান্সপোর্টেশন, আর পরবর্তীতে কোয়েশ্চেন গুলো এমন বৃষ্টি করছে, এই দেখেন। হুম 41-এ আবার ট্রান্সপোর্টেশনের একটা ম্যাথ ফ্লোর থিওরি থেকে দিছিল, এটা আবার অনেক কঠিন, বুঝছেন। এটার আবার দেখবেন যে আপনি কোথাও সলিউশন পাওয়া যায় না, 15 নাম্বার যে কোয়েশ্চেনটা, এটার আমরা একটা সলিউশন দিয়েছি, তাই না বিজয়? বিজয় কি আমাকে শুনতে পাচ্ছো? ট্রান্সপোর্টেশনের এই যে কোনটা কোনটা? ক্যারেজওয়ে, এই হ্যাঁ ম্যাথটার হ্যাঁ, আমরা একটা এই সলিউশন। বিশাল বিশ্রী ম্যাটটার মানে আমি খুব কষ্ট করে সলিউশন বের করছি। হ্যাঁ এটা তো আমরা সলিউশন দিয়েছি, এটা আপনি আবার গ্রিনসবোরো অন্য কোথাও দেখবেন যে গ্রিনসবোরো পাচ্ছেন। ইকুয়েশন বা গ্রিনসবার্গের একটা ইকুয়েশন দিয়ে এটা, এটা অনেক হাই লেভেলের ম্যাথ, প্রবলেম মাস্টার্স এর একটা ইয়াতে, মানে এটা বাংলাদেশের মানে এগুলো আমাদের যারা কোনো বইতে নাই আমাদের কোনো বইতে নেই এগুলো। সো আপনারা এই ধরনের ম্যাথ দেখলে যেটা করবেন, আপনি অবশ্যই থিওরি দুইটা আনসার করে দিবেন, কারণ এখন আপনার দুটি অপশন থাকে আর কি। হ্যাঁ ওইটাই করতে হবে। আর এই টাইপের ম্যাথ মানে ধরেন যে বিসিএস পরীক্ষা তো ধরেন এটা একটা কম্পিটিটিভ এক্সাম, আপনাকে ধরেন যে 200 মার্কসের মধ্যে 200 মার্কস পাতে হবে এরকম কিছু না। আপনি 200 মার্কস আনসার করে 105 পেলেন, 110 পেলেন, এর চেয়ে যদি আপনি 160-70 ভালোভাবে আনসার করেন, সেখানে কিন্তু 130, 35, 40 পেতে পারেন। কারণ এখানে তো মানে হলে ফুল মার্কস দিয়ে দিবে মানে অ্যাটলিস্ট ম্যাথমেটিক্যাল টার্ম গুলোতে। আর থিওরি টার্মও যদি আপনি ঠিকভাবে লিখেন আপনাকে তো 80% মার্কস তো অ্যাটলিস্ট দিবে, ঠিক না? যদি অ্যাকুরেটলি মানে সুন্দরভাবে লিখতে পারেন। তো এখানে মানে একটা ম্যাথ, আমি সবসময় পড়ানোর সময় এই কথাগুলো বলছি যে আমি আমার মতো যেগুলো রিসোর্স আছে আমি দিয়ে দিচ্ছি। আমি আহ, যেগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ যা যা আছে
মোটামুটি আমাদের পক্ষ থেকে যতটুকু পারা সম্ভব দিয়ে দিছে। এরপরে অনেক কিছু আসতে পারে, এরপর অনেক কিছু আসতে পারে, আমরা তো সবাই সবকিছু জানি না। কিন্তু মানে আসলে বাদ দিয়ে দিবেন, চিন্তার কিছু নেই। যেমন একটা 47-এ যে স্ট্রাকচার দুটো প্রশ্ন আসে 20 নম্বর, এই 20 নম্বর বাদ দিলে তারপর কোনো সমস্যা নাই। আরো বাকি 180 নম্বর ভালোভাবে লিখেন। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতেছিলাম, তাই না? নাকি ওয়াটার নিয়ে কথা বলতেছিলাম? এনভায়রনমেন্ট নিয়ে ট্রান্সপোর্ট। হুম। আচ্ছা, এই যে দেখেন, সরি, ট্রান্সপোর্ট নিয়ে কথা বলতেছিলাম, এনভায়রনমেন্ট নিয়ে তো বলেই ফেলছি। আচ্ছা, এই যে দেখেন, আমি 43-এর প্রশ্নে আসলাম। 43-এর প্রশ্নে দেখেন, স্টপিং সাইড ডিস্টেন্স, ঠিক আছে? এখানে ওই জিনিসটার থিওরি দিয়ে দেখেন, হুইচ জিওমেট্রিক ডিজাইন অফ দ্য হাইওয়ে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অন হুইচ জিওমেট্রিক ডিজাইন অফ দ্য হাইওয়ে ডিপেন্ডস। এই কোয়েশ্চেন গুলোর আনসার আপনার পারতে হবে, কারণ থিওরিতে আপনার একটু ভালো হইতে হবে আর কি, লাইক এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, এগুলাতে। তারপর হচ্ছে যেমন মানে একটা এক্সপ্রেশন ড্রাইভ করতে বলছে ফর ওএসডি ক্যালকুলেশন। সো এটার জন্য হলো যে আপনাকে ওই যে থিওরিটা এনে তারপর হচ্ছে এক্সপ্রেশনটা, মানে এটা কি, এটা হলো যে আপনার বেসিক একদম, ওই যে বলবিদ্যাতে পড়ছেন না, ওই যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ভিটি স্কোয়ার, ওই জিনিসটাই আপনি জাস্ট লিখে, সে যেহেতু কি হবে লাস্ট পয়েন্টে গিয়ে তার তো ভেলোসিটি জিরো হয়ে যাবে, ওটার উপর বেসিস করেই তো আলটিমেটলি আপনি ডিস্টেন্সটা বের করবেন। ওএসডি মানে হচ্ছে অপটিমাম সাইড ডিস্টেন্স, যেটা আর কি, এটা ওএসও মনে হচ্ছে না, এটা আসলে ওএসডি। সো ওই থিওরিটা অ্যাপ্লাই করে আপনি হচ্ছে জাস্ট ওভারটেকিং, ওএসডিটা কিভাবে ওভারটেকিং মেজার করবেন সেটা বের, ওভারটেকিং সাইড ডিস্টেন্স বা ওভারটেকিং। এটা আবার পাসিং সাইড ডিস্টেন্স বলা যায়, পিএইচডিও পড়ানোর সময়। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু আপনাকে এক্সপ্রেশন ড্রাইভ করতে বলছে। সো এক্সপ্রেশন ড্রাইভ করার জন্য আপনাকে ওই যে ফিজিক্সের যে থিওরিটা, ওটা লিখে সুন্দর করে ড্রাইভ করে ফেলবেন। তারপর আপনাকে যে ম্যাথ করতে বলছে, এই ম্যাথ দেখবেন যে আপনার অনেকবার আসছে, মানে এটা হচ্ছে আপনি প্রিভিয়াস ইয়ার সলভ করলে পাবেন। এই ধরনের ম্যাথগুলো আপনারা অবশ্যই করবেন। তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, এগুলোতে প্রিভিয়াস ইয়ার সলভ করলে আপনি একদম হুবহু ম্যাথ পাচ্ছেন। সো আপনার গত 10 বছরের প্রিভিয়াস ইয়ার আপনার সলভ করে ফেলতে হবে এগুলোতে, ঠিক আছে? আর থিওরির জন্য তো বুঝতেই পারতেছেন, থিওরি তো একবার দেখে ফেলতে হবে। এখানে দেখেন আপনার আর কোনো ম্যাথ নাই, শুধু একটা ম্যাথ। তার মানে আপনি ধরে রাখেন ট্রান্সপোর্টেশনও হচ্ছে 15 থেকে 20 হচ্ছে কি থিওরি, এবং বাকিটা হচ্ছে ম্যাথ। বিজয়, তুমি ওই যে যারা ওয়েটিং রুমে আছে ওদেরকে এন্টার করাও। আমি এখানে আবারও এটা একটু কারেক্ট করলাম যে 15 থেকে 20 হচ্ছে কি থিওরি। তার মানে কি আপনি থিওরিটা আগে দেখবেন, তারপর হচ্ছে ম্যাথ দেখবেন। আরসিসি তো বলে ফেলেছি, তাই না? আরসিসি তে জানি কি বলেছি। আরসিসি তে হচ্ছে থিওরি 5 থেকে 10 ধরবেন, 5 থেকে 10। আরসিসি থিওরি নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই, মোটামুটি আপনারা যা জানেন। তবে হচ্ছে যে আরসিসির একটা ব্যাপার আছে, আপনি দেখবেন যে আপনি এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, এগুলোতে থিওরিটা আপনি মোটামুটি একটু বানিয়ে লিখতে পারবেন। তবে আরসিসি তে আপনাকে কিছু জিনিসের ডেফিনিশন একদম ক্লিয়ারলি জানতে হবে। আচ্ছা, আপনি দেখবেন, আরসিসি থিওরিটা নিয়ে আমি একটু কথা বলি। এটা নিয়ে আমি অলমোস্ট আরসিসির নোটটা কিন্তু খুবই প্রিমিয়াম, যে আমি যেটা দিচ্ছি, মানে এবং খুবই গোছানো, এবং মানে কোনো ওরকম হয়তো বা কোনো একটা হতেই পারে গাইড বইয়ের সাথে একটা পার্ট মিলে গেলো, বাট আমরা একটু দেখি, তোমার এটা তোমার ম্যাটেরিয়াল গুলো আমরা একটু হ্যাঁ, দেখি। এটা দেখান, আরসিসির নোট একটু বের করেন। আরসিসির নোটে যে বিষয়টা সেটা হচ্ছে, এটা আমি মোটামুটি রোজার লাস্টের দিকে খুব টাইম নিয়ে বানাইছি, এবং হচ্ছে ওই নোটটাতে যেটা ইয়া মানে লেটেস্ট যেসব প্রশ্ন আছে সব সুন্দরভাবে আমাদের নেলসনের যে বইটা আছে সেটা ফলো করে করা হয়েছে। আর আরসিসির যে বিষয়টা আমি বলতে চাই, আরসিসি থিওরি অনেক জটিল, অনেক ঝামেলাপূর্ণ, কিন্তু আরসিসি থিওরি আপনাদের লাগবে। হ্যাঁ, লাগবে হচ্ছে, কেন লাগবে আমি সেটা বলি। সেটা হচ্ছে আপনি যদি ইভেন রিটেনে ধরেন যে আপনার স্কিপ করলেন, কিন্তু আপনাকে ভাইভাতে কিন্তু নট অনলি বিসিএস ভাইভা, আপনারা অনেকে এখান থেকে এলজিডি ভাইভা দিবেন, আরসিসি নিয়ে প্রশ্ন আপনাকে করবে। আপনি ব্যাংকে ভাইভা দেন, আপনি যে কোনো ভাইভাতেই আপনাকে আরসিসির কোনো না কোনো জিনিস জিজ্ঞেস করতে পারে, করে বসবে। তো এটা যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আর এইসব জিনিস কিন্তু ইভেন আপনাদের বিভিন্ন রিটেন পরীক্ষাতে আসে, স্পেশালি পিএসসি টাইপের পরীক্ষাতে এই আরসিসি রিটেন গুলো কিন্তু আসে। তো আচ্ছা, এইগুলোই তো তোমার প্রিভিয়াস সলভ গুলো, তাই না? প্রিভিয়াস কোনটা? ইয়ারের সলভ, এই না, যে আরসিসি আরসিসি এটা না, এটা তো মানে এটা তো ক্লাসের সময় থিওরি পড়াইছে যেগুলো, আপনি হচ্ছে থিওরি একটা আলাদা নোটই আছে।
যে আরসিসি আচ্ছা আচ্ছা, থিওরিটা আলাদা, বুঝতে পারছি। শুধুমাত্র থিওরির নোট আছে এটা, মানে আর শুধু কম্পিউটার মানে রিটেন আর কি। দেখেন আরসিসি থিওরি লেখা এখানে আছে, একটা আছে। এই যে এটা বের করেন, হ্যাঁ এটাই এটাই যেতে থাকবে। আরসিসি এগুলো পড়ে থিওরিতেও মানে কিন্তু তোমার ওই যে মশিউর রহমানের যে বইটা, ওই বইটাতে কিছু জায়গায় এমন আছে যে ইম্পর্টেন্ট ইস্যুটাকে সে ফোকাস করে নাই। সে কি করছে, সে হচ্ছে ধরো যে আহ মানে নেলসনের বইয়ের হচ্ছে যে পুরো অংশটা নিয়ে আসছে, অথচ আমার তো ওইটুকু অংশটাই লাগবে। মানে রিটেনে কিন্তু আপনি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ফেলবেন থিওরি, এরকম কিন্তু সময় নাই। আপনার সময় কিন্তু বেশ কম, সেজন্য আপনাকে টু দা পয়েন্ট লিখতে হবে। মানে থিওরিটা আর কি, থিওরি টু টু দা পয়েন্ট হইতে হবে। আচ্ছা, সময়টা নিয়ে কি বিজয় একটু আলোচনা করবা যে আসলে কতটুকু সময় পাওয়া যায়? আচ্ছা আপু, আমি একটা কথা বলি, আমি হচ্ছে মোটামুটি একটু 5-7 মিনিট বলে আমি চলে যাই, মানে আমি হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তুমি বলো, আমি তো এই জিনিস করে রাখলাম। এভরিওয়ান, আমাকে হয়তো বা দেখা যাচ্ছে। আমি আহ, এখন হচ্ছে এই মুহূর্তে নেপালে আছি, আমি একটা কনফারেন্সে আসছি। সো দ্যাট ইজ, আমি খুব একটা এঙ্গেজ হতে পারছি না। এই 50তম বিসিএস যে কোর্স, এই পুরোটাই হচ্ছে মানে পুরোটাই আমি নিচ্ছি সত্যি কথা বলতে। এবং হচ্ছে ম্যাটেরিয়ালস প্রিপারেশন সবকিছুই আহ, সবকিছু করছি। তো স্বাগত আপু যথেষ্ট সাপোর্ট করছেন বিভিন্ন ধরনের এই যে এইসব অর্গানাইজ করা বা এটা সেটা সবকিছু মিলে। তো যাই হোক, 50তম যে কোর্সটা ছিল, এটা শুরু হয়েছিল হচ্ছে আপনাদের উম, ডিসেম্বর থেকে এটা এখনো শেষ হয় নাই। এটা শেষ হবে আপনাদের পরীক্ষার উপরে, আমি এই জিনিসটা আসছি একটু। এটা কোর্সটা অ্যাকচুয়ালি শেষ হচ্ছে ঈদের আগ দিয়ে, কোরবানি ঈদের আগ দিয়ে। কারণ হচ্ছে এইটা হচ্ছে মানে আমাদের টার্গেট এরকম ছিল, এটা হচ্ছে সবচেয়ে কম্প্রিহেন্সিভ কোর্স হবে, যে কোর্স করলে মানে মানে আমাদের টার্গেট ছিল হচ্ছে বিসিএস এর কোর্স করলে সাথে হচ্ছে অন্য কোনো কিছু যাতে করতে না হয়। লাইক ধরেন যে বিসিএস এটা অলমোস্ট 80% কভার করে ফেলে। তো আপনি যদি বিসিএস এর সাথে যদি ওয়াটার বোর্ডের জন্য যে ওয়াটার রিসোর্সটা যদি একটু ওয়াটার রিসোর্সের জিনিসগুলো দেখেন, তাহলে কিন্তু এটা হয়ে যায়, মানে ওই পরীক্ষাটা হয়ে যায়। সাথে ধরেন যে আপনাদের সার্ভিং প্লাস হচ্ছে ম্যাটেরিয়ালস বা হচ্ছে কংক্রিট বা হচ্ছে এই যে এই টাইপের ছোট ছোট জিনিস যদি একটু দেখেন, তাহলে কিন্তু ওগুলো হয়ে যায়। তো এই জন্য আমি এটা মোটামুটি কোর্সের সময় বলছি যে যারা এনরোল হবে তাদেরকে বিসিএস এর পরে এই ছোটখাটো জিনিসগুলো আমি শেষ করে দেবো, যাতে হচ্ছে তাদের মানে সবকিছু কমপ্লিট হয় আর কি। মানে এটা নিয়ে তাদের আর কখনো অন্য কোথাও যেতে না হয়। তো পরীক্ষা নিচ্ছি না, পরীক্ষা শুধুমাত্র বিসিএস এর জন্যই যতটুকু সেটাই, বাট লিস্ট মানে পড়ার পার্টটা হয়ে যায়। সেকেন্ডলি, বিসিএস পরীক্ষা স্বাগত আপনি অনেক কিছু দেখালেন। বিসিএস পরীক্ষাতে আপনাদের হচ্ছে সবচেয়ে বড় উইকনেস হচ্ছে স্ট্রাকচার। এটা আমাদেরও ছিল, আপনাদেরও, ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে সবারও সেম। তো স্ট্রাকচারের ক্ষেত্রে যদি স্ট্রাকচারের প্রশ্নটা যদি দেখেন রিসেন্ট টাইমে 50তম বিসিএস এ একটা 47, একটা খুবই র্যান্ডম, একটা খুব হাবিজাবি প্রশ্ন আসছে, যদিও এটা সলভ আমার কাছে করা আছে, আমি এখনো দেই নাই ওইটা, এটা দিব আমি ইয়ার মানে 47 যে ডিফ্লেকশনের সলভটা। আর হচ্ছে 46 মানে পর্যন্ত হচ্ছে সবগুলোর সলভ দেওয়া আছে। আর সলভ গুলোর কথা যদি বলি, সলভ গুলোর মধ্যে দেওয়া হচ্ছে আপনার কন্টেন্ট বা হচ্ছে টপিক ওয়াইজ, লাইক হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের উপর সলভ, দেন হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড, স্লোপ ডিফ্লেকশন মেথড, দেন পোর্টাল ক্যান্টিলিভার মেথড। ডিফ্লেকশনের উপর একটা বিশাল সলভ আছে। তো নোট করে একটু বুঝে 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 গুছিয়ে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ স্ট্রাকচার আপনাদের কনসেপ্ট ফুললি ক্লিয়ার হয়ে যাবে। আর স্ট্রাকচারে এরপরে ধরেন যে আপনি অনেক ভালো পড়াশোনা করে গেলেন, তারপরে দেখবেন যে একটা কোয়েশ্চেন আসছে যেটা আপনি মানে দেখে একটু অন্যরকম লাগছে। তো আপনি ফার্স্ট আপনি ট্রাই করলেন, যেটা যে চিন্তা করে যে মানে এটা কি পারবেন কিনা আপনি, তারপরে যদি না পারেন এটা স্কিপ করে দেন। মানে সবকিছুই পারতে হবে এরকম কিছু না। স্ট্রাকচারাল আমার মানে এই 14 দিনের অনেকে নতুন ক্যান্ডিডেট আছে বা হয়তো বা অনেকে পড়ে নাই, সবার প্রিপারেশন লেভেল তো একরকম না। তো আপনাদের কাছে পরামর্শ হচ্ছে যদি স্ট্রাকচার যতটুকু বুঝেন, মানে বেসিক জিনিসগুলো ভালো মতো পড়েন, অ্যাটলিস্ট ডিফ্লেকশনটা ভালো মতো পড়েন, মোমেন্ট ডিস্ট্রিবিউশন, স্লোপ ডিফ্লেকশন, কি বলে মোমেন্ট ডিস্ট্রিবিউশন, ফ্লেক্সিবিলিটি আর হচ্ছে স্লোপ ডিফ্লেকশন, এই তিনটা মেথড ভালোভাবে পড়েন, পোর্টাল ক্যান্ডিডেট পড়েন। তো এই কয়টা জিনিস পড়ার পরে আপনি ইনফ্লুয়েন্স লাইন একটু দেখেন। তো এরপরে ধরেন যে এর মধ্যেও যদি কিছু জিনিস মনে হয় যে মাথায় ঢুকছে না, মানে এরকম বলছি না যে এখানে আপনাদের কিন্তু প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট, এই যে লাস্ট যে 2 সপ্তাহ আছে, তো এরকম কিছু করা দরকার নেই যেটাতে আপনার উপর অযথা বার্ডেন সৃষ্টি হয়। তো স্ট্রাকচার আপনি যদি বেসিক যেগুলো আছে সে মানে 40 মার্কস যদি স্ট্রাকচার আসে, এখন তো কোয়েশ্চেন প্যাটার্নও মানে উল্টাপাল্টা হয়ে গেছে।
মানে ওভাবে পেইড করা যাচ্ছে না, অনেক সময় 35 30 এরকম আসে, অনেক সময় হচ্ছে আরো বেশিও চলে আসে। তো যাই হোক, স্ট্রাকচার আপনি যদি বেসিক যেগুলো আছে, বেসিক যে টপিক গুলোর নাম বললাম, স্বাগত আপু কিছুক্ষণ আগে বললেন, ওগুলো পড়লে আপনার অ্যাটলিস্ট 20 মার্কস কম পড়বে, 20-25, মানে আপনি পারবেন। ঠিক আছে, আপনি ওইটা এনশিওর করেন। তো আর যারা হচ্ছে ভালো, যারা হচ্ছে অ্যাডভান্স পজিশন আছেন, তারা তো অবশ্যই 40 জন্য ট্রাই করবেন। আপনার অনেকে 40-তে 40ও পেতে পারে। ওটা নিয়ে মানে সবসময় আমি মানে লক্ষ্যটা বড় রাখতেই বলি। তো স্ট্রাকচারের পরে আমাদের যে জিনিসগুলো আছে পার্ট এ তে, মানে নর্মালি তো পার্ট এ পার্ট বি বিসিএস এভাবেই দেওয়া, কিন্তু এখন বুঝি না, কারণ রিসেন্ট টাইমে কোয়েশ্চেন গুলো এই প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে গেছে। তো ডব্লিউআরই এনভায়রনমেন্ট, এই যেটার প্রিপারেশনের ক্ষেত্রে আমার একটি সাজেশন, জাস্ট একটা সাজেশন, সেটা হচ্ছে 40 বা 41 থেকে আপনি 46-47 পর্যন্ত প্রশ্নগুলো দেখেন, জাস্ট ওইটুকুই পড়েন। ওটুকু পড়লে আপনার হচ্ছে অ্যাটলিস্ট 70% কম পড়বে। ইনফ্যাক্ট আপনি হচ্ছে রিসেন্ট ইয়ার কোয়েশ্চেন সলভ গুলো দেখেন, আপনি দেখবেন, আমি তো মানে কোয়েশ্চেন সলভ গুলোতে দেখবেন যে একই সাথে 41-43 বা 35-46, 44-35-47 এরকম, মানে দেখবেন যে একই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। তো এই বারবার আসা প্রশ্নগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো শেষ করে ফেলেন। দেন সেম গোজ ফর ট্রান্সপোর্টেশন এন্ড জিওটেক। তো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে তো একদমই রিসেন্ট টাইমে যেটা দেখতেছি, একদমই হচ্ছে মানে খুবই আহ, স- কি বলে এটাকে, সোশ্যাল সায়েন্স টাইপের প্রশ্ন আসছে, যেমন অ্যাক্সিডেন্টের কারণ কি, এই টাইপের কিছু প্রশ্ন আসছে। তো এগুলো তো আসলে ওরকম পড়া দরকার ট্রান্সপোর্ট, মানে এর বাদে টেকনিক্যাল যেগুলো আছে সেগুলো ভালো মতো পড়েন। জিওটেকের ক্ষেত্রে স্ট্রাকচার বাদে যে সাবজেক্ট আমার কাছে একটু রিসেন্ট টাইমে একটু ঝামেলাপূর্ণ মনে হয়েছে, সেটা কিন্তু জিওটেক। আপনি জিওটেকে ম্যাথ দেখবেন, জিওটেকে অনেক উল্টাপাল্টা ম্যাথ আসে। লাইক হচ্ছে এরকম একটা ম্যাথ আছে যে মেয়ার হোফসের ইকুয়েশন 1956 এর একটা ইকুয়েশন দিয়ে এটা সলভ করতে হচ্ছে। তারপরে যে কিছুক্ষণ আগে বললাম যে গ্রিন্সবার্গ একটা ইকুয়েশন দিয়ে ট্রান্সপোর্টেশন সলভ করতে হচ্ছে। এগুলো কিছু আসবে, এগুলো স্কিপ করবেন। এরকম 10 নম্বর 15 নম্বর পরীক্ষাতে আপনি স্কিপ করতে পারেন। আবার এটা নিয়ে সবগুলোতে যদি করতে থাকেন তাহলে তো এটা বিপদ। তো এটা হচ্ছে একটা আহ এটা হচ্ছে একটা বিষয়। দেন হচ্ছে সলভ শিটের কথা বলছে, স্বাগত আমি বের হওয়ার পর আপনি একটু কাইন্ডলি পুরো ম্যাটেরিয়ালস এর ফোল্ডারটা একটু ওভারভিউ দেখায় আর কি, ওদেরকে কিরকম, মানে জিনিসটা কিভাবে, স্ট্রাকচারটা কিরকম, মানে তাহলে ওদের আমি জিনিসটা হচ্ছে আমাদের ক্লাসের তো একটা হচ্ছে ইয়া দেখাইছি, মানে রুটিনটা দেখাইছি, মানে রেকর্ড ক্লাসের। আর একটা হচ্ছে আমি ম্যাটেরিয়ালস গুলো কেমন সেটাও আমি একটু দেখাই দিব, তাহলে হ্যাঁ আপনাদের হ্যাঁ হ্যাঁ, জাস্ট ম্যাটেরিয়ালস গুলো কিভাবে অর্গানাইজ করা আছে সেগুলো একটু জাস্ট ওদেরকে মানে দেখানো আর কি। ওকে, তো যেটা বলছিলাম, ফাউন্ডেশন আর আরসিসি, আমার কাছে মনে হয় বিসিএস এর সবচেয়ে সেফ জায়গাটা হচ্ছে আরসিসি। আরসিসি অল্প কিছু টপিক আছে, আপনি যদি ঠিকভাবে পড়েন ফুল মার্কস পাওয়া সম্ভব। এরপর হচ্ছে থিওরির কথাটা চলে আসে, থিওরির মধ্যে যতটুকু আপনি মাথায় নিতে পারেন, অনেক বেশি পড়া দরকার নেই, বাট থিওরি গুলো আপনাদের ভাইভাতে হলেও লাগবে। মানে এটা শুধু বিসিএস না হলে আপনারা যাতে এই জিনিসগুলো পড়ে ফেলেন। ঠিক আছে, তো এই আর কি মোটামুটি। তো ওভারঅল আপনি যদি আমার কথাটাকে সামারাইজ করেন, দেখবেন যে আমার একটা পয়েন্ট এসে দাঁড়ায় যে রিসেন্ট কোয়েশ্চেন সলভ, 47 পর্যন্ত কোয়েশ্চেন সলভ করেন, যেগুলো হচ্ছে খুব মানে বেশি রুটে লাগে সেগুলো স্কিপ করেন, বাকিগুলো যতটা পারা যায় এগুলো সলভ করে ফেলেন। এখন হচ্ছে আপনাদের সময় খুবই কম, প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আপনাদের এক্সাম শুরু হবে, এক্সামের কোয়েশ্চেন অলরেডি দেওয়া আছে, মানে এক্সামের আমি ইনশাল্লাহ দেশে ফিরে খাতা দেখা শুরু করব। আপনাদের এক্সাম হচ্ছে মনে হয় পরশুদিন থেকেই। ঠিক আছে, পরশুদিন থেকে এক্সাম। তো যারা এনরোল তো অলরেডি অনেকে হয়ে গেছেন, এক্সাম গুলো সিরিয়াসলি দেওয়ার চেষ্টা করেন, এক্সাম দিয়েন। আমি এই যে লাস্ট ব্যাচে যেটা দেখলাম যে একজন একজন করে এক্সাম দিচ্ছে। তো এই মানে এক্সাম গুলো লিস্ট মানে লিখলেও লাভ, মানে ইভেন মানে জিনিসটা আনএথিক্যাল, তারপরে বলে দেখে লিখলেও লাভ। মানে আপনি যদি এক্সামে দেখে যদি 1 ঘন্টা লিখেন সেটাও কিন্তু আপনার লাভ, অ্যাটলিস্ট ইয়ে হবে। সো এই জায়গাটা একটু মানে অনেকে যেটা করে যে আজকে দিব না, এই এক্সামটা স্কিপ করি, আজকে পড়া হয়নি, কালকে থেকে ভালো মতো দিব, পরে কালকে আর আসে না, এক্সামও দেওয়া হয় না। সো এক্সাম ভালো মতো দেন হোপফুলি। আর এক্সাম কোয়েশ্চেন গুলো খুবই স্ট্যান্ডার্ড হয়। তো আমার কথা 5-7 মিনিট যাই বললাম, হয়তো বা এটুকু বুঝছেন যে আমি মোটামুটি ওয়েল রিসার্চ করে কিন্তু এই 50 বা 51তম যে কোর্সটা সেটা চালাইছি। এবং হচ্ছে যেটা আবারও মানে
এটার একটা এক্সটেনশন পার্ট আপনারা আসছেন খুবই শর্ট টাইমের জন্য। ইনফ্যাক্ট এটা আবারও হচ্ছে ফুললি শেষ হবে হচ্ছে কোরবানি ঈদের আগে গিয়ে, আফটার আই কমপ্লিট দ্য সেশনস অন সার্ভিং ম্যাটেরিয়ালস অর সাম মিসেলেনিয়াস টপিকস। তো এগুলো পরে গিয়ে আসলে এইটা শেষ হবে। সো হোপফুলি এটা মোটামুটি যেগুলো বললাম, আপনি এখানে অ্যাডমিট হন বা না হন, রিসোর্স অনেক আছে। রিসোর্স আপনি মিরাজ যে ভাইয়ের বই কিনে পড়ে, সরি মশিউর ভাইয়ের বই কিনে আপনার যদি মনে হয় যে এখানে দরকার নেই, এটা কিনে পড়ে ফেলতে পারেন। মানে এটা নিয়ে কোনো চিন্তার কিছু নাই। তো যেটাই করেন কোশ্চেন সলভ গুলো ভালো মতো আগে শিখেন, তারপর হচ্ছে সেই ওয়াইজ প্র্যাকটিস করেন। ঠিক আছে, আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না। বুঝতে পারছেন আমি একটা সেমিনার ছিল সারাদিন, তারপর একটা ইনভিটেশন ছিল, সেগুলো করে আমি মাত্রই জাস্ট হোটেলে ফিরলাম আর কি। ঠিক আছে, তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আমি লিভ নিচ্ছি তাহলে স্বাগত। আপনি তাহলে ওদেরকে জিনিসটা দেখাই দেন, আর কোনো কোয়ারি থাকলে আপনারা আপনাকে জিজ্ঞেস করেন। ওকে, বাই। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ বিজয়। আমরা আবারও একটু আমাদের প্রেজেন্টেশনে ফেরত যাই। আপনারা আমার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু বলবেন। জি। হুম, কি হলো এটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। না, এইভাবে হলে আসলে যেটা হবে, আমি কি দাগাইতে পারবো? এভাবে হলে দাগাইতে হচ্ছে কষ্ট হয়ে যাবে, নাকি এইভাবেও দাগাইতে পারবো? আচ্ছা, এইভাবেও দাগাইতে পারবো। এই কি, এরকম দাগ তো আমি দিতে চাইনি। আচ্ছা, আহ আমরা হলো আরসিসি পর্যন্ত বলেছি। এখানে কিছু এক্সট্রা দাগ পড়ছে, এগুলো হলো আপনারা ইগনোর করেন। এনভায়রনমেন্টও বলেছি। ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনে তো আমি একটু আগেই মনে হয় আপনাদেরকে দেখালাম যে এই যে এসএসডি যেটা, তারপর হচ্ছে ওএসডি। এসএসডি মানে কি স্টপিং সাইড ডিস্টেন্স, ওএসডি হচ্ছে ওভারটেকিং সাইড ডিস্টেন্স। এগুলো আপনাদেরকে কি শিখতে হবে? এগুলো আপনাদেরকে থিওরিটাও সুন্দর করে শিখতে হবে এবং ম্যাথটাও সুন্দর করে শিখতে হবে। কারণ আপনি দেখবেন যে আপনার ইজি কোয়েশ্চেনে এই সকল জিনিস থেকেই থিওরি প্লাস ম্যাথ দুইটাই চলে আসবে। আমি কিন্তু আজকে আপনাদেরকে মেইনলি কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেছি, কোয়েশ্চেনটা দেখাচ্ছি না, কারণ কোয়েশ্চেন দেখাইতে গেলে সারাদিন চলে যাবে। আপনারা কোয়েশ্চেন দেখে নিবেন, দেখবেন যে আপনি যখন প্রিভিয়াস ইয়ার সলভ করতে বসবেন, দেখবেন যে এসএসডি থেকে হচ্ছে থিওরি ম্যাথ বেশি আসে। সো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমি জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোতে একটু করে দাগ দিচ্ছি। আর একটা কি সুপার ইলিভেশন টাইপের ম্যাথ। সুপার ইলিভেশনে হচ্ছে কয়েক টাইপের দেখবেন, একটা হচ্ছে শুধুমাত্র ই এর সূত্র দিয়ে করছে, আবার কয়েকটাতে দেখবে যে ই প্লাস এফ এর সূত্র দিয়ে করছে, তারপরে হলো যে কয়েকটাতে দেখবেন যে সেখানে ব্রেক করার জন্য এফিসিয়েন্সি কত নষ্ট হয়েছে সেটাকেও মানে হচ্ছে কনসিডার করছে। আমি আপনাদেরকে বলবো আপনারা ফুল সূত্রটা দেখবেন, অর্থাৎ ই প্লাস এফ এর জন্য যেটা টোটাল সূত্র সেটা দেখবেন। এরপর যেগুলার মান দেওয়া নাই সেগুলোকে আপনি হয় জিরো ধরে নেবেন, অথবা একটা স্পেসিফিক মান হচ্ছে আপনি ধরে নেবেন। মশিউর রহমানের বই দেখে করলে মশিউর রহমান, গাজীর বই দেখে করলে গাজী, আমাদের এখানে যেটা আমরা ম্যাটেরিয়ালস দিচ্ছি সেই ম্যাটেরিয়ালস দেখলে সেটা, যে কোনো একটা ফলো করবেন। ঠিক আছে, আপনি যদি দেখেন যে আপনি বিভিন্ন টাইপের নিয়ম ফলো করতেছেন, দেখবেন যে ই প্লাস এফ ইজ ইকুয়াল টু এক এক জায়গায় এক এক রকম ধরছে। আপনারা যে কোনো একটা হচ্ছে ধরবেন, ঠিক আছে, এবং যে কোনো একটা ইউনিটে হচ্ছে যে ক্যালকুলেশনটা করবেন। তারপর হচ্ছে কারেন্ট ডেফিসিয়েন্সি। কারেন্ট ডেফিসিয়েন্সির ম্যাথ এক ধরনের ম্যাথই আসে, প্রিভিয়াস ইয়ারে যেটা আসছে সে ধরনের ম্যাথই বারবার আসে। আপনারা ওই ম্যাথটাই একটু ভালোভাবে কি করবেন, দেখে নিবেন। ঠিক আছে, আচ্ছা। আর ফ্লো থিওরির ম্যাথ, এই যে আমি একটু আগে আপনাকে দেখাইলাম এডিটি থেকে ম্যাথ আসে, এগুলো আপনার আপাতত টেনশন করার দরকার নেই, যেহেতু প্রশ্ন ইজি হবে বলে মনে হইতেছে এগুলোকে আমরা স্কিপ করতে পারি। ঠিক আছে, আচ্ছা। হুম, ট্রান্সপোর্টেশন গেল। ট্রান্সপোর্টেশনে কিন্তু অনেক থিওরিজ আছে, ওই থিওরি গুলো আপনারা একটু ভালো করে দেখবেন। এরপর চলে আসি ওয়াটার। আচ্ছা, ওয়াটারে যেটা হয় আপনারা দেখবেন যে ফিল্ডের
স্টোরেজ ক্যাপাসিটি অফ সয়েল, তারপর হচ্ছে ডেল্টা অফ সয়েল, তারপর হচ্ছে ভলিউম অফ ওয়াটার রিকোয়ার্ড অথবা ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড, তারপর হচ্ছে অ্যালাউয়েবল ডিপ্লেশন ডেপথ। এই সবগুলো হচ্ছে কিসের? এই সবগুলো হচ্ছে যে আপনার ইরিগেশনের ম্যাথ। ঠিক আছে, ওই যে ফ্রিকোয়েন্সি অফ ইরিগেশন, এটাও, এগুলো সব হচ্ছে আপনার ইরিগেশনের ম্যাথ। সো ইরিগেশনের ম্যাথে আপনি দেখবেন যে মোটামুটি 3 ধরনের ম্যাথ আছে। একটা হচ্ছে কি, যেখানে আপনাকে এই যে সব ইনফরমেশন দিয়ে দিছে, স্টোরেজ ক্যাপাসিটি গুলো বের করতে বলছে বা এফিসিয়েন্সিটা বের করতে বলছে, এটা হচ্ছে একদম ইজি টাইপের ম্যাথ। আবার দেখবেন যে আপনাকে উম ধরেন যে লাস্টের ইনফরমেশনটা দিয়ে দিছে, অর্থাৎ স্টোরেজ ক্যাপাসিটিটা দিয়ে দিছে, কিন্তু আপনাকে ডেল্টা অফ ক্রপ বের করতে বলছে। ঠিক আছে, তো আপনাকে কিন্তু জানতে হবে যে কোন জিনিসটা কোনটার সাথে রিলেটেড। দেখবেন যে ডেল্টা ইজ ইকুয়াল টু 8.64 ইন্টু, মানে এরকম একটা সূত্র আছে। সো আপনার জানতে হবে সূত্রগুলো। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি যে সূত্র হচ্ছে যে আপনার এখানে খুবই ইম্পর্টেন্ট, এবং অবশ্যই জিনিসগুলো থিওরি তো বুঝতেই হবে। সূত্র অনুযায়ী আপনি দেখবেন যে কোন জিনিসটা কোনটার সাথে রিলেটেড, এবং এই যে বললাম যে ডেল্টা অফ ক্রপ, স্টোরেজ ক্যাপাসিটি অফ সয়েল, এগুলো হচ্ছে দেখবেন যে ছোট 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 করে হচ্ছে দিছে। আপনি যদি একটা ভুল করেন তাহলে সমস্যা নাই, কেন? কারণ আপনি একটা ভুল করলেও আপনার, মানে একটার মান যদি ভুল হয় আর একটার মান যদি ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি যতটুকু ভুল হয়েছে ততটুকুর জন্য আপনার মার্কস কাটা যাবে। ঠিক আছে, এটা কিন্তু আবার স্ট্রাকচার না। কিন্তু আপনি যদি একদম বেসিকের কোনো, মানে একদম শুরু থেকে কিছু ভুল করে আসেন, তখন কিন্তু দেখা যাবে যে সবগুলোর মানই আলটিমেটলি ভুল আসছে। সো এটা করা যাবে না। আরেকটা হচ্ছে কি, পাম্প রিকোয়ারমেন্ট। পাম্প রিকোয়ারমেন্টের ম্যাথটা হচ্ছে এরকম, আপনি দেখবেন যে আপনার আম, মানে মানে ফ্লো কোথায় রিকোয়ার্ড, এই ধরনের জিনিসপত্র দেওয়া আছে। হয়তো বা বলতেছে যে পানিটাকে উপরে তুলতে হবে বা কোথাও ট্রান্সপোর্ট করতে হবে, তখন আপনার পাম্পের যে রিকোয়ারমেন্টটা। এই ম্যাথটাও ইজি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে হচ্ছে আপনারা দেখবেন, প্রিভিয়াস ইয়ারে এরকম বেশ কিছু কোয়েশ্চেন আসছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে ওয়াটারের ফুল সিলেবাসটা আপনি প্রিভিয়াস ইয়ার থেকে হচ্ছে পেয়ে যাচ্ছেন। আমাদের প্রিভিয়াস ইয়ার থেকেও দেখতে পারেন, আহ এটাকে কি বলে, মশিউর রহমানেরটাও দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এরপরে আমাদের গুলো একটু দেখাই দিব। আহা, এটা তো কিভাবে লেখা হইলো, আচ্ছা যাই হোক। এবার চলে আসেন জিওটেক। জিওটেকের কিছু বিষয় আছে। একটা হচ্ছে আহ সয়েল ওয়াটার রিলেশনশিপের যে ম্যাথ গুলো। সয়েল ওয়াটার রিলেশনের ম্যাথ কি? গামা বের করার যে ম্যাথ, তারপর হচ্ছে আপনার, মানে গামা বলতে হচ্ছে যে স্পেসিফিক, সরি, গামা হচ্ছে আপনার ডেনসিটি, ডেনসিটি বের করার যে ম্যাথ। এখন ডেনসিটিটা বাল্ক ডেনসিটি হইতে পারে, সেটা আবার হচ্ছে যে আপনার আম, এটাকে কি বলে, মানে ওয়াটারের অংশটুকু বাদ দিয়ে যে হচ্ছে ডেনসিটিটা। তারপর হচ্ছে আপনার মানে এসএসডি হইতে পারে, মানে যেভাবেই আপনাকে দিক না কেন আপনি যাতে ডেনসিটিটা বের করতে পারেন। তারপর হচ্ছে ধরেন আহ ই বের করার, তারপর হচ্ছে এন বের করার। হ্যাঁ, এই যে সূত্রগুলো আপনি হচ্ছে মোটামুটি শিখে রাখবেন। কেন? কারণ সয়েল ওয়াটার রিলেশনশিপ থেকে যদি কোনো ম্যাথ আসে, এটা আপনার অবশ্যই পারতে হবে। এটা প্রিভিয়াস ইয়ারও আসতে পারে, বানিয়েও দিতে পারে, কোনো সমস্যা নাই, এটা আপনার পারতে হবে, এটা তো একদম সূত্র নির্ভর। আচ্ছা, কনসোলিডেশনের কিছু আজাইরা ম্যাথ আছে, আবার কিছু প্রিভিয়াস ইয়ারে করার মতো ম্যাথ আছে। আমি আপনাদেরকে একটু দেখাবো, যেটা আজাইরা ম্যাথ ওটা বাদ। আর স্লোপ স্টেবিলিটিরও এরকম কিছু আজাইরা ম্যাথ আছে, but এটা আমি দাগ দিলাম না, কারণ মানে এটা হচ্ছে যে অনেক কঠিন কোশ্চেন করলে তখন আসে, নর্মালি না। বেয়ারিং ক্যাপাসিটির 2 ধরনের ম্যাথ আছে, একটা হচ্ছে ওয়াটার টেবিল দিয়ে, আরেকটা কি ওয়াটার টেবিল ছাড়া। ওয়াটার টেবিল দিয়ে যেটা, সেটা একটু দেখে যাবেন, আর ওয়াটার টেবিল ছাড়া যেটা দেখবেন যে সেটা এমনিই পারতেছেন। আচ্ছা, সেটেলমেন্টেরও কিছু ম্যাথ আছে, দেখবেন যে ওসিক্লে এবং হচ্ছে এনসিক্লে, এই দুইটার হচ্ছে সেটেলমেন্টের ধরনটা ভিন্ন। তো ওইটার উপর বেসিস করে ম্যাথটা, আপনি দেখা যাবে যে আপনি ওসিক্লে কে এনসিক্লে মনে করে ম্যাথ করে ফেলছেন, তারপর দেখা যাবে যে যে না, আসলে ওটা তো ওসিক্লে ছিল। সেজন্য এই ডিসিশনটা আগে একটু ভালো মতো নিতে হবে, বা ম্যাথটা একটু ভালো করে বুঝতে হবে যে ক্লেটা কি ওসিক্লে নাকি এনসিক্লে। ঠিক আছে, আমি আবারও একটু দেখাবো ম্যাথে। আর পাইল বেয়ারিং ক্যাপাসিটির ম্যাথ হচ্ছে একই রকম মোটামুটি, আর সিপেজ বাদ। সিপেজ বাদ কেন? কারণ হচ্ছে এইখানের জন্য ইম্পর্টেন্ট না, 50-তে জন্য ইম্পর্টেন্ট না। আমি দেখি একটু আপনাদেরকে কোয়েশ্চেন দেখাইতে পারি কিনা। পাম্প রিকোয়ারমেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন।
না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র না, বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ, এই যে ড্রাই ডেনসিটি পাম্প রিকোয়ারমেন্টের বিষয় যেটা, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে দেখবেন যে আমাদের আমাদের হচ্ছে যে ম্যাথটা আমরা যেভাবে করেছি আর কি, সেখানে হলো ফ্রিকশনকে ধরে নিয়ে হচ্ছে একটা একটা সিঙ্গেল একটা সূত্র আছে, যে সূত্রতে হচ্ছে যে আমি ফ্রিকশনকে হচ্ছে কনসিডার করছি, তারপর হচ্ছে তার ভেলোসিটির যে ইস্যুটা, এগুলোকেও আমরা কনসিডার করছি, এরকম ভাবে একটা সূত্র আছে, ওইটাকেই আপনি হচ্ছে মেইন সূত্র হিসেবে ধরবেন। এরপর হলো কিছু অংশ জিরো হয়ে যাবে, আম, মানে আপনার ম্যাথের ধরন অনুযায়ী কিছু অংশ জিরো হয়ে যাবে, সো ওগুলো বাদ, এভাবে আর কি। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড করা হচ্ছে। আমি একটু আমি একটু হচ্ছে আপনাদের ইয়াতে যাই, কি বলে, কোশ্চেনে একটু যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। কোশ্চেনে যাওয়ার জন্য শেয়ার স্টপ করা লাগবে না। এখন কি আমার ডেস্কটপটা দেখা যাচ্ছে, ভিজিবল? জি। আচ্ছা, আমরা একটু কোশ্চেনে যাই, 41 থেকে 43 এর কোশ্চেনে যাই। কোশ্চেনটাকে বন্ধ করে ফেললাম। আচ্ছা, 46-এর কোশ্চেনে যাই। হুম, এই যে দেখেন, এখানে একটা পাম্পের ম্যাথ আছে, পাম্প ইজ ইনস্টলড ইন এ ওয়েল টু লিফট ওয়াটার, কত হেক্টর জমিতে হচ্ছে দিবে, ডিটারমাইন দ্য মিনিমাম ইনপুট এইচপি রিকোয়ার্ড অফ দ্য পাম্প ইফ দ্য লোয়েস্ট ওয়াটার লেভেল বলা আছে। অর্থাৎ আমার পানিটাকে নিচ থেকে উপরে উঠাইতে হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনার কয়েক ধরনের কাজ আছে, এটা আমি আমাদের সলিউশন, যেটা সলিউশনটা দরকার হলে আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। কিছু জিনিস আমি আপনাদেরকে ফ্রি দিব, যেমন এই সলিউশনটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এই ম্যাথটা হচ্ছে যে অনেকবার আসছে, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কমন একটা ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথগুলো আপনাদের অবশ্যই পারতে হবে, একদম শিওরলি পারতে হবে, এখানে ভুল করা যাবে না। তারপর হলো, আচ্ছা, তাহলে দেখেন, ওয়াটারের ম্যাথ হচ্ছে এগুলাই। 3-এর বি নাম্বার ম্যাথটা দেখেন, এখানে লিখছে কি, ডেপথ অফ পেনিট্রেশন হচ্ছে দেওয়া আছে। এখন এই ম্যাথ যদি আপনাকে আমি বুঝাইতে চাই, এই ম্যাথটাও আলটিমেটলি আপনার ওই যে ইরিগেশনেরই ম্যাথ, কিন্তু ওই ইরিগেশনের ম্যাথটা নর্মাল ইরিগেশন, অর্থাৎ আমরা যেটা ফ্লাড ইরিগেশন চিন্তা করি, যে পুরো একটা এরিয়াতে হচ্ছে যে পানি দিয়ে দিলাম, তারপর হচ্ছে দেখলাম যে আহ মানে ওইভাবে হচ্ছে চিন্তা করা নেই। সে চিন্তা না করে কি করছে, যে বর্ডার স্ট্রিপে 30 মিটার অ্যাপার্টে আহ কিরকম হচ্ছে ওয়াটারের ডেপথ হচ্ছে আছে, এটা হচ্ছে দেখাইছে, তারপর হচ্ছে কম্পিউট কম্পিউট দা ওয়াটার ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি, ঠিক আছে? আপনি যদি চান এই ম্যাথটা স্কিপ করতে পারেন, এটাও অবশ্য প্রিভিয়াস ইয়ারে আসা ম্যাথ, আমাদের সলিউশনেও দেওয়া আছে, আপনি চাইলে করতে পারেন, দেখতে পারেন। আর যদি মনে হয় যে না, এই ধরনের ম্যাথ আমার কাছে হচ্ছে প্যারা লাগতেছে, আমার নর্মাল যে সূত্রগুলো সেখানে আমি ফেলাইতে পারবো না, বা আচ্ছা, এটা হচ্ছে মনে হয় সেই 40তম। হ্যাঁ, এটাই হচ্ছে 40তম, 41তমের। আচ্ছা, আমরা একটু দেখি এখানে ওয়াটারের কি ম্যাথ ছিল। এই যে দেখেন, মাঝে মাঝে যে অনেক টাফ কিছু ম্যাথ চলে আসে, কোন পেনিট্রেশন মেথডের একটা ম্যাথ এখানে আসছে, এটা আপনি যদি না করেন খুবই ভালো হয়, কারণ এই ম্যাথের যে সূত্র, সেটা আপনি নর্মালি যেটা বেয়ারিং ক্যাপাসিটি সূত্র দিয়ে করছেন সেটার সাথে মিলবে না, ঠিক আছে? সো ইট ইজ বাদ। বরং এর আগের ম্যাথটা দেখেন, যে 3 মিটার থিক ক্লে লেয়ার বিনিথ দ্য বিল্ডিং, এটা হচ্ছে দেওয়া আছে। এখানে হচ্ছে আপনার এটা আসলে হাউ মাচ টাইম ফর 80% সেটেলমেন্ট, এটা আসলে কনসোলিডেশনের ম্যাথ আর কি। সো এই কনসোলিডেশনের ম্যাথটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা, এই ধরনের ম্যাথ আপনারা করবেন, ঠিক আছে? এই ম্যাথ আপনার একদম মোটামুটি ঠোঁটস্থ থাকা লাগবে, যাতে ইজি ম্যাথ আসলে আপনি যাতে মিস না করে যান, ঠিক আছে? তারপর দাঁড়ান, আমরা 43-এও এরকম ম্যাথ আসছে, একটু দেখি।
ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং। এই যে দেখেন, ডিসকাস দ্য ইফেক্ট অফ ওয়াটার টেবিল অন বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাজাম্পশন মেড ফর টারজাকি বিয়ারিং ক্যাপাসিটি থিওরি। এই থিওরি গুলো, আপনার বেসিক থিওরি গুলো আপনাদের পড়তে হবে। আমি একটা কাজ করতে পারি যদি আপনারা চান, তাহলে হচ্ছে কোন থিওরি গুলা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এরকম আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি, যেহেতু আপনাদের সময় খুবই কম, যে মিনিমাম এই থিওরি গুলো আপনার দেখতেই হবে। আর এছাড়া আপনি দেখবেন যে মশিউর রহমানের বইতে হাজার হাজার থিওরি আছে, থিওরি দেখা শেষ করতে গিয়ে আপনি যদি এক সপ্তাহ ফেলে দেন হবে না, কিন্তু থিওরি আপনাকে 3 দিনে দেখে ফেলতে হবে। কারণ আপনার তো ম্যাথ করতে হবে, ম্যাথ করতে তো সময় লাগবে। আচ্ছা, এই যে ওয়াটারের যেটা বলেছিলাম, যে ইরিগেশনের ম্যাথ গুলা মোটামুটি এরকম হয়। তারপর হলো ক্রস সেকশন অফ ফ্লাড এম্বাঙ্কমেন্ট, এটারও হলো যে একটা ম্যাথ আছে। আম, এটাও মোটামুটি যে খুব বেশি আসে এমন না। আপনি চাইলে এই ম্যাথও স্কিপ করতে পারেন, চাইলে এটাও দেখতে পারেন আর কি। হ্যাঁ, মানে ফ্লাডের যে ম্যাথগুলো, ডিজাইন ফ্লাডের যে ম্যাথগুলো, এটাও চাইলে দেখতে পারেন। আমি আপনাদেরকে একটা সাজেশন মোটামুটি হচ্ছে দিয়েছি, ওই সাজেশনটা ফলো করে হচ্ছে এগুলো দেখতে পারেন। আচ্ছা, এই যে দেখেন, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ ফাইন্ড দ্য সেন্টার অফ ক্রিটিক্যাল সার্কেল, এই ম্যাথটা আপনার হচ্ছে ওই যে মনে আছে, আম, একটা হচ্ছে স্লোপ সার্কেলের যে একটা ম্যাথ আছে, সেখান থেকে দিছে। তা আপনি চাইলে এটা স্কিপ করেন, কারণ আপনি যদি সব ম্যাথ দেখতে যান তাহলে আপনার আর কি হবে না, পড়া শেষ হবে না আর কি। আর প্রি স্ট্রেসের বিষয়টা দেখেন, আপনি প্রতি বছরের কোয়েশ্চেনে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার 40তম, সরি এটা 41তম, এটা 41তম, এটা হচ্ছে আপনার 43তম। তো 41তমে দেখেন আপনার প্রি স্ট্রেসের একটা ম্যাথ আছে, 43তম তো দেখেন প্রি স্ট্রেস কোথায়, এই যে আই শেপড বিম প্রি স্ট্রেসড উইথ, মানে প্রি স্ট্রেসের একটা ম্যাথ আছে। সো আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে কি করতে হবে, আরসিসি তে প্রি স্ট্রেসটা ফার্স্টে শিখে ফেলতে হবে, শিখে ফেললে আপনি মিনিমাম একটা ম্যাথ হচ্ছে কমন পাবেন। ঠিক আছে, গতবারের ম্যাথ দেখলে দেখবেন যে না প্রি স্ট্রেস থেকে কোনো ম্যাথই আসে নাই, এরকমটা করা যাবে না। কারণ হচ্ছে কি, গতবার তো অনেক কঠিন আসছিল, এবার ওরকম হবে না। এবার আমার ধারণা মোটামুটি কি হবে, মানে বেসিক লেভেলের কোশ্চেন হবে। সো প্রি স্ট্রেসটা হচ্ছে আপনারা প্রথমে দেখে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনাদের আরসিসি অনেক অংশ হচ্ছে শেষ হয়ে গেছে। আর ট্রান্সপোর্টেশনে বিশেষ করে থিওরি অংশগুলোকে হচ্ছে, আর এনভায়রনমেন্টের থিওরি অংশগুলো দেখে ফেললে দেখবেন যে আপনাদের অর্ধেক পড়া হচ্ছে শেষ। আর বাকি কিছু আমি তো আপনাদেরকে সাজেশন দিলাম, সাজেশন ওয়াইজ দেখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ম্যাথের একটা সাজেশন দিয়ে দিতে, তাহলে ওই ম্যাথগুলোকে আপনি মোটামুটি ফলো করলে, আর যে বাড়তিগুলো আছে এগুলা এগুলা আপনি আপাতত স্কিপ করতে পারেন। আর আমি একটা জিনিস কাজ করব, সেটা হচ্ছে আপনাদের যে পরীক্ষা আছে, পরীক্ষার আগে করে আমি সাজেশন গুলো দিব। যেমন আপনাদের নেক্সট এক্সাম হচ্ছে এনভায়রনমেন্ট প্লাস ওয়াটার, সো আমি হচ্ছে আপনাদেরকে এনভায়রনমেন্ট প্লাস ওয়াটারের সাজেশনটা ফার্স্টে দিব আর কি। এটাগুলো আপনি কালকে পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে বের হই, বের হয়ে আমরা একটু আমাদের ম্যাটেরিয়ালসে যাই। মোটামুটি সব তো মনে হয় বলে ফেলছি। হ্যাঁ, সবই বলে ফেলছি। এখন একটু হচ্ছে এইভাবেই থাকুক। এখন হচ্ছে আমরা আমাদের ম্যাটেরিয়ালস একটু যাই, আপনারা যারা আমাদের ম্যাটেরিয়ালস দেখতে চাইছেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমাদের সাবজেক্ট ওয়াইজ, হচ্ছে ম্যাটেরিয়ালস তো, তার মধ্যে যেমন স্ট্রাকচারে তো অনেকগুলো টপিক। সো ওই টপিক ওয়াইজ হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস আছে। যেমন আপনি যদি ডিফ্লেকশনে ঢুকেন, ডিফ্লেকশনে আমাদের হচ্ছে আমাদের ভার্সিটির যে কোয়েশ্চন সলভ সেগুলোও আছে, আবার হচ্ছে বিভিন্ন জবের যে কোয়েশ্চন সলভ সেগুলোও আছে, আবার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন সলভ আছে। যেমন এটা সম্ভবত ক্লাসের লেকচার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন সলভ, সেটা বিশাল তো আমার এখানে দেখা যাচ্ছে না, ডাউনলোড করতে হবে। আচ্ছা, এটা আমি ডাউনলোড করে নিই, করে নিয়ে আপনাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা ডাউনলোড হোক, হতে হতে আমরা অন্য আরেকটা দেখি।
ছোট কিছু একটা দেখে, যেমন এই যে এটা। ও এগুলো হচ্ছে যে ওই যে আমাদের ভার্সিটির কিছু প্রবলেম সলভিং আছে, যেমন আম, এই ধরনের কেসে আপনাকে যদি এই পয়েন্টে হচ্ছে ডিফ্লেকশনটা বের করতে দেয়, আপনি হচ্ছে আসলে ভার্চুয়াল মেথডে হচ্ছে এটাকে করবেন, ভার্চুয়াল মেথডে করবেন। তো ভার্চুয়াল মেথডটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই ধরনের মেথড এখানে আছে। কথা হচ্ছে যে আপনি তো এটা দেখে বুঝবেন না যেখানে ভার্চুয়াল মেথড কেমনে অ্যাপ্লাই করছে। এটার জন্য আপনাকে আমাদের লেকচারটা দেখতে হবে আর কি। হুম, দাঁড়ান দেখি, মনে হয় ডাউনলোড হয়ে গেছে। এই যে ভিডিওটা দেখলে ওটার সাথে সাথে দেখলে মোটামুটি হচ্ছে ইয়া হয়ে যাবে। দেখছেন ভার্চুয়াল ওয়ার্ক মেথড এইভাবে হচ্ছে সলভ করা যায়। তারপরে হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশন করে সলভ করা যায়, মোমেন্ট এরিয়া করেও সলভ করা যায়। আবার ওই যে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড ওভাবেও হচ্ছে সলভ করা যায়। আপনি দেখবেন যে ডবল ইন্টিগ্রেশন করে সলভ করার জন্য একটা ম্যাথে বলেই দিছে, বিশেষ করে মনে হয় 47তমটাতে। একটু দেখি 47তমতে কি করছে দেখেন। এই যে এখানে বলে দিছে যে ইউজ মোমেন্ট এরিয়া মেথড টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন। সো আপনি এখানে নতুন কোনো প্রসেস অর্থাৎ কিউ ফোর্স অ্যানালাইসিস করে করতে পারবেন না, এখানে আপনাকে মোমেন্ট ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করতে হবে। মানে যেখানে যেটা বলে দিছে, তার মানে আপনার হচ্ছে আহ একটু করে হচ্ছে যে সবগুলোর থিওরিটা দেখতে হবে যাতে আপনি মোটামুটি আন্দাজ করতে পারেন যে কোনটা কি। আচ্ছা এবার হচ্ছে আমরা আমাদের ম্যাটেরিয়ালটা একটু দেখি। এটা হচ্ছে আপনি যখন ক্লাসের সাথে সাথে দেখবেন তখন হচ্ছে বুঝবেন, এখানে দেখলে হচ্ছে মনে হবে যে হিজিবিজি। আপনারা কি দেখতে পাচ্ছেন, ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা এখানে একটু হিজিবিজি মনে হবে, যদি আপনি ক্লাসের সাথে সাথে দেখেন তাহলে বুঝতে পারবেন। ও যেটা করছে সেটা হচ্ছে কিছু কোয়েশ্চেনের এখানে সলভ করাইছে সে, ঠিক আছে। এখানেও কোয়েশ্চেনের সলভ করেছে, যেমন এই কোয়েশ্চেনটা তো আপনারা চিনেন, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তারপর হচ্ছে তারপর হচ্ছে এই যে ভার্চুয়াল মেথডে হচ্ছে করছে। আমার এখানে তো আর যাচ্ছে না, এই পর্যন্তই গেল। তো আমাদের ম্যাটেরিয়াল গুলো হচ্ছে মোটামুটি এরকম। ডিফ্লেকশন অফ বিম, হ্যাঁ এটাই। তারপর হচ্ছে কোয়েশ্চেন ওয়ান সলভ। এখানে হচ্ছে যে এই যে একটা কোয়েশ্চেন সলভ করছে, 43rd-এরটা সলভ করছে, 46th-এরটা সলভ করছে, ঠিক আছে। এই তো মোটামুটি সলভ আছে। 47তম মনে হয় সবগুলো এখনো সলভ দেওয়া হয় নাই, কিন্তু আমাদের এই ম্যাটেরিয়াল কোর্সে হচ্ছে আপনাদেরকে সবগুলো সলভই হচ্ছে মোটামুটি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো এই হলো যে আমাদের ম্যাটেরিয়ালের অবস্থা কি। আপনারা যারা অ্যাডমিট হইতে চান, এক্সাম ব্যাচে অ্যাডমিট হইতে চান, আমি বলবো যে কালকের মধ্যে দ্রুত অ্যাডমিট হয়ে যান। কারণ আমি বলবো আপনারা যদি এক্সাম গুলো দিতে দিতে প্রিপারেশনটা নেন সেটা বেস্ট হবে। আপনি প্রথম এক্সাম ভালো দেন না দেন সেটা ইস্যু না, কিন্তু আপনি যে পরীক্ষার জন্য পড়াটা শেষ করবেন সেটা হচ্ছে মেইন, ঠিক আছে। আচ্ছা আপনাদের যদি এখন কোনো কোয়েশ্চেন থাকে আমি জাস্ট ওগুলার একটু আনসার দিব, তারপরে আমি এন্ড করে দিব। সাজেশন দিলে খুব হ্যাঁ আমি সাজেশন দিব, মানে বিষয়টা কি, আপনারাও কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন এবং আমাদের যে কোয়েশ্চেন অ্যানালাইসিস ওটার উপর বেসিস করে আমি চিন্তা করলাম যে আহ বেশি বড় না করে আমি, আপনারা যেহেতু 2 সপ্তাহের প্রস্তুতি নেবেন ওই জিনিসটাকে আমি আরেকটু ছোট করে ফেলার চেষ্টা করছি যে কোন টপিক গুলো থেকে আপনাদেরকে মাস্ক করতে হবে। যেমন আজকে আমি যেটা চেষ্টা করেছি মোটামুটি একটা ম্যাথের উপরে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এই সাজেশনটা হচ্ছে কিন্তু জাস্ট ম্যাথের উপরে। আহ এটা যে কি হলো বুঝলাম না। আচ্ছা এই যে এই সাজেশনটা হচ্ছে কিন্তু জাস্ট ম্যাথের উপরে, ঠিক আছে। কিন্তু আমি চেষ্টা করবো যে আপনাদেরকে ম্যাথের সাথে সাথে, যেমন দেখেন এখানে স্ট্রাকচারের ম্যাথ গুলা, আরসিসির ম্যাথ, এনভায়রনমেন্টের ম্যাথ, যেগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি আপনাদেরকে এখানে দিয়েছি। ইরিগেশনের অ্যাকচুয়ালি সবগুলোই একটু একটু দেখতে হবে, বিকজ ইরিগেশনের সময় দেখবেন যে আপনাকে চারটা চারটা এখান থেকে, যেমন ধরেন যে স্টোরেজ ক্যাপাসিটি কত, এফিসিয়েন্সি কত, অ্যালাউবল ডিপ্লেশন ডেপথ কত, এরকম 3-4টা টপিক একসাথে দিবে। পুরো একটা ম্যাথ দিবে, সেখান থেকে এরকম 3-4টা ভ্যালু বের করতে দিবে। আর একটা হচ্ছে পাম্প রিকোয়ারমেন্টের ম্যাথ, এই দুইটা ম্যাথই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আর বাকি যেগুলো দেখলেন না ওগুলো আমি বাদ দিছি, কারণ ওই ম্যাথ গুলো হলো যে আপনার কাছে করতেও প্যারা লাগবে, শিখতেও প্যারা লাগবে, আপনি মনেও রাখতে পারবেন না, সূত্র তো মনে রাখতে হবে, আপনাকে তো সূত্র দিবে না। আর সয়েল ওয়াটার রিলেশনে, ও আচ্ছা সেটেলমেন্টের ম্যাথ দেখাইতে চাইছি তাই না, একটু দাঁড়ান আমরা সেটেলমেন্টের ম্যাথটা দেখে আসি। 41 থেকে 45, এই যে সয়েল, সয়েলকে কোথায় পাবো, সয়েল প্রথমে যাই। এটা হচ্ছে 41-এর প্রশ্ন।
41-এর প্রশ্নে ফাউন্ডেশন। আচ্ছা, এই যে দেখেন এই ম্যাথটা কিন্তু আমি বাদ দিছি। 18-র যে সি নাম্বার ম্যাথটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আমি বাদ দিছি। আর 17-র যে বি নাম্বার ম্যাথটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কনসলিডেশনের একটা ম্যাথ। তো আপনাদেরকে তো আমি বললামই যে কনসলিডেশনের কিছু ইজি ম্যাথ আছে আর কিছু কঠিন ম্যাথ আছে। এটা হচ্ছে ইজি ম্যাথের মধ্যে, মানে কনসলিডেশনের টাইম কত লাগতে পারে, কত পার্সেন্ট কনসলিডেশনের টাইম কত লাগতে পারে, হ্যাঁ। আহ তারপর হচ্ছে মোটামুটি হচ্ছে যে লেয়ারটা কত, যদি দুনো সাইডে খোলা থাকে তখন কনসলিডেশন করতে কতক্ষণ লাগবে। অর্থাৎ যদি একটা কনফাইনমেন্টের দুই সাইডে খোলা থাকে তাহলে তো পানিটা দুই সাইড দিয়ে বের হয়ে যাবে। আর কনসলিডেশন মানে কি, যে একটা সয়েল থেকে পানিটা বের হয়ে গেলে ওইটা যতটুকু কম্প্রেস হবে ওটাই হচ্ছে কনসলিডেশন। সো ইট ইজ ভেরি মাচ টাইম ডিপেন্ডেন্ট, এবং হচ্ছে যে আপনি কনফাইনমেন্টটা কেমন দিচ্ছেন এটার উপর ডিপেন্ডেন্ট। সো এই ম্যাথ গুলো হচ্ছে ইজিয়ার ম্যাথ। এবার আপনি যদি বলেন যে কনসলিডেশনের কঠিন ম্যাথ কোনটা, আপনাকে আমি 47তম ম্যাথটা দেখাই, আপনি বুঝতে পারবেন। 47তম ম্যাথে যান। এখানে হলো এই দেখেন, the thickness of a saturated specimen of clay under a consolidation pressure something এত something এত determine the compression index of the soil, take G for soil। এই ম্যাথ আপনি চাইলে করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। বাট মানে প্যারা আছে আর কি। এটা আপনি চাইলে করতে পারেন, এটাও মানে খুব বেশি যে প্যারা বিষয়টা এমন না, এটাও মোটামুটি ভালো ম্যাথ, তবে এটা আপনি প্রিভিয়াস ইয়ারে পাবেন না। এটা আপনাকে থিওরিটা সুন্দর করে বুঝে, ম্যাথটা বুঝে তারপর হচ্ছে করতে হবে। তারপরে আরো বিষয় আছে। হুম, এটা তো গেল কিসে, সেটেলমেন্টে। আচ্ছা, 47তমতে আরো একটা বিষয় হয়েছিল, সেটা হচ্ছে আহ কোনো কোনো হচ্ছে যে আপনার ইয়া নাই, মানে স্ট্রাকচারের সাথে হচ্ছে যে আপনার এই যে দেখেন ওয়াটারকে ঢুকাই দিছে, মানে কোনো আলাদা আলাদা করে নাই আর কি, তারা জিনিসটাকে একসাথে করে ফেলছে সব। তারপর এটার পরে এনভায়রনমেন্টকে ঢুকাই দিছে। সো মানুষ একটু কনফিউজড হয়ে গেছে। তারপরে এই যে দেখেন ডিজাইন ফ্লাড এর ম্যাথ আসছে। এই দেখেন ফ্লাড অফ এ সার্টেন ম্যাগনিটিউড কত বছর পর ফেরত আসে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ দ্যাট ফ্লাড। এই ম্যাথও কিন্তু মোটামুটি কঠিন না, এটারও একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে করা যায়। কিন্তু আমি আপনাদেরকে আপাতত সাজেশনে এই ম্যাথ দিই নাই। কেন? কারণ এটা আমার কাছে মনে হয়েছে এটা কঠিনের মধ্যে পড়ে, ইজির মধ্যে পড়ে না আর কি। আচ্ছা, হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং স্লাজ ডাইজেশন, এটা কিন্তু বিওডির ম্যাথ, এটা ইজি, এটা পারবেন। আরেকটা দেখছেন, ডিটেলস অফ দ্য স্টেপস অফ প্রিপেয়ারিং এ ইআইএ রিপোর্ট, এটা কিন্তু এনভায়রনমেন্টের থিওরির মধ্যে ইম্পর্ট্যান্ট একটা থিওরি, অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এটা যেহেতু অ্যাকচুয়ালি যেমন আমরা যখন তো কিসে আছি, আমি রোডসে আছি, আমাদের কিন্তু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয়। এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। সো এটা আপনারা শিখে ফেলবেন। এটা আপনাদের শিখতে যতই কষ্ট হোক না কেন, টার্ম গুলো যতই মানে অপরিচিত মনে হোক না কেন, এটা আপনারা একটু শিখবেন। তারপরে এই যে দেখেন প্রাইম কোড, ট্যাগ কোড, এগুলোর থিওরি, ঠিক আছে। এই থিওরির সাথে আপনি যদি পসিবল হয়, মানে প্রাইম কোডের আপনি সংজ্ঞা দিচ্ছেন না, যে কোত্থেকে উৎপাদিত হয়েছে, কি অ্যামাউন্টে আছে, কত ডিগ্রি সেলসিয়াসে এটাকে অ্যাপ্লাই করা হয়, ট্যাগ কোডকে কত ডিগ্রি সেলসিয়াসে অ্যাপ্লাই করা হয়, এগুলোও যদি লিখে দিতে পারেন তাহলে একদম ফুল মার্কস। দেখেন এখানে এই দুইটা জিনিসের জন্যই হচ্ছে 10 দিছে। তার মানে আপনাকে একটু ফুল মানে এক্সপ্লেন করতে হবে। এভাবেই হচ্ছে আপনার বুঝতে হবে যে আর কি, যে আপনি কতটুকু লিখবেন। কারণ না হলে তো দেখা যাবে যে একজনকে অনেক বেশি মার্কস দিচ্ছে আর একজনকে কম দিচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে এভাবে হয় আর কি। আচ্ছা, আচ্ছা সেটেলমেন্টের একটা ম্যাথ দেখাই। সেটেলমেন্টের ম্যাথ আসলে মোটামুটি ইজি। একটা হচ্ছে এনসিক্লে নাকি ওসিক্লে, এই ডিটারমিনেশনটা হচ্ছে আপনার লাগে। ফাউন্ডেশন, আচ্ছা এই যে দেখেন ফাউন্ডেশনের এই ম্যাথটা খুবই ফালতু, আপনি শুধুমাত্র এই দুইটা করতে গেলেও হচ্ছে সমস্যা আছে। সিপিটি, হ্যাঁ এই ম্যাথটা একটু কঠিন আসছিল। ওই কেসে আপনাকে ধরেন যে যদি করতে পারেন তো করলেন, যদি করতে না পারেন, যেমন এটা হচ্ছে যে করতে গেলে
প্যারা আছে আর কি, মানে আপনি ডিরেক্টলি সূত্র মনে করতে পারবেন না যে হচ্ছে যে কোন সূত্র দিয়ে করবেন, তখন আপনি এটাকে স্কিপ করেন, সমস্যা নেই, এগুলোকে সুন্দর করে লিখেন। আমরা কিন্তু এগুলো সবগুলোরই মোটামুটি সলভ দিছি, ঠিক আছে, আমাদের সলিউশনে পাবেন। তবে দেখবেন যে অনেক প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসে না, বা কোনো ইয়ারেই আসে নাই, শুধু একটা বছরে আসছে, ওইগুলোকে আপনি স্কিপ করেন, সমস্যা নেই। আচ্ছা, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, এই যে এই ড্রাই ডেন্সিটি, আচ্ছা এটা হচ্ছে আপনার সয়েল ওয়াটার রিলেশনের ম্যাথ। সেটেলমেন্টের ম্যাথ তো দেখাই যাচ্ছে না, সেটেলমেন্টের ম্যাথ কি তাহলে আরো আগে আসতো? 46তমতে আসছে নাকি? সয়েল থেকে শুধু এই একটাই দিছে, এখানে কোনো আবার ম্যাথও দেয়নি, ভালো করছে। থিওরি দিয়ে দিছে। আবার দেখেন আপনার হচ্ছে আরসিসি থেকে অনেকগুলো ম্যাথ দিয়ে দিছে। আরসিসি থেকে হচ্ছে এই যে ডাব্লিউ ইনফোর্সের ম্যাথ দিছে, তারপর হচ্ছে এটা হচ্ছে প্রি স্ট্রেসের ম্যাথ দিছে, তারপর হচ্ছে আবার আহ পুটিং এর একটা ম্যাথ দিছে। হ্যাঁ, আবার এখানে একটু করে ট্রান্সপোর্টেশন ঢুকে দিছে, ক্যালকুলেট দ্য মিনিমাম সাইড ডিস্টেন্স রিকোয়ার্ড টু অ্যাভয়েড এ হেড অন কলিশন, সেটাই হচ্ছে আপনার কি এসএসডি, স্টপিং সাইড ডিস্টেন্স, ঠিক আছে। সো এটা হচ্ছে যে কি ট্রান্সপোর্টের ম্যাথ, এই পর্যন্ত হচ্ছে, মানে একটু গুলাই ফেলছে আর কি, বিষয় না, এরকম থাকতেই পারে। এখানে হচ্ছে আবার আপনার অপশন নাই, চুজ করার অপশন নাই যে একটা বাদ দিয়ে আরেকটা করবেন, ওরকম অপশন নাই, সবগুলোই করতে হবে আর কি। সো এরকমও অনেক সময় হতে পারে, তবে 50তমতে আমার মতে এটা হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, এবার আপনাদের কোয়েশ্চেন, আপনাদের কিছু কোয়েশ্চেন নিবো, তারপর এন্ড করে দেবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? রেকর্ডেড ক্লাস প্লাস অল ম্যাটেরিয়াল ফি কত? এটা হলো আপনারা আমাদের ওই যে ওয়েবসাইটে চলে যান, ওখানেই আছে। এই যে civilcare.net/exam, এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে ম্যাটেরিয়াল প্লাস ক্লাস, অর্থাৎ আপনি যদি রেকর্ড ম্যাটেরিয়াল প্লাস ক্লাস নেন তাহলে সেটা হচ্ছে 1500, আর আপনি যদি আমাদের ক্লাসের সাথে সাথে এক্সামও দিতে চান তাহলে হচ্ছে 2250, আর আপনি যদি শুধু এক্সাম দিতে চান তাহলেও আবার 1500। শুধু থিওরি দিয়ে পাশ করা সম্ভব? আহ আসলে বিষয়টা কি, পাশ করা বিষয় না, পাশ করা সম্ভব, কিন্তু রিসেন্টলি এরকম অনেকের কেসে হয়েছে, মানে বুয়েটের থেকে যারা, মানে আমার যারা বুয়েট গ্রাজুয়েট স্টুডেন্ট ওদের কথা বলছি আর কি, এরকম অনেকেই আছে যে তারা হচ্ছে সিভিলে পাশ করে নাই, তারা জেনারেলে পাশ করছে, সিভিলে পাশ করে নাই। এটা কেন হয় জানেন? কারণ হচ্ছে সিভিল পরীক্ষাটা কিন্তু জেনারেলের থেকে বেশ কঠিন। আপনার কাছে মনে হয় যে জেনারেল পরীক্ষাটা কঠিন, কিন্তু আসলে সিভিল পরীক্ষাটা বেশ কঠিন। সো আপনি শুধুমাত্র থিওরির উপর ডিপেন্ড করবেন না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কাছে যদি কঠিন মনে হয়, আপনি ফার্স্টে স্ট্রাকচারকে বাদ রাখেন, আপনি প্রথমে থিওরি গুলো দেখেন। আমি আপনাকে যে সাজেশনটা দিলাম, এইটা তো আমি একটু পরে আপলোড করে দিব গ্রুপে, এখানে যেগুলোতে আমি দাগ দিছি, মানে যেগুলো হচ্ছে যে একদম অবশ্যই আসবে টাইপের, ঠিক আছে, সেগুলো থেকে আপনি ম্যাক্সিমাম জিনিস কমন পাবেন। সেই টপিকগুলোর আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করে ফেলেন, মানে থিওরি তো আছেই, যে ম্যাথগুলো আমি দাগাই দিলাম আর কি, সেগুলোর আপনি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলেন, আপনি দেখবেন যে আপনার ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন। এগুলো আপনার অবশ্যই পারতে হবে, এরপর যদি কোনো কঠিন ম্যাথ আসে এগুলো আপনি বাদ দেন। এই পর্যন্ত হলে দেখবেন আপনার
পাস ইজিলি চলে আসবে। কিন্তু আপনি যদি শুধু থিওরির উপর ডিপেন্ড করেন, আই উড সে ইট উইল বি টাফ। কারণ বুয়েট থেকে গ্রাজুয়েট করা অনেকেই এমন হয়েছে যে সে আহ, ইয়াতে পাশই করেনি, কি বলে টেকনিক্যালে পাশ করেনি। এটার আবার হলো যে আপনার ভাইভাতে গিয়ে একটা নেগেটিভ ইফেক্ট আছে, কারণ হচ্ছে মনে করে যে একজন টেকনিক্যাল পার্সন মানে ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করছে, সে কেন তার টেকনিক্যালটা ফেল করলো, এটা অনেকে আবার হচ্ছে অনেক স্যার নেগেটিভলি নেয় আর কি। সেজন্য আমি বলবো যে আপনারা একটু চেষ্টা করেন, চেষ্টা করলেই সিভিলে একটা ভালো পরীক্ষা দেওয়া সম্ভব। আর আমি লাস্ট একটা কথা বলতেছি, যারা ভালো প্রিপারেশন নিছেন তাদের জন্য আমি এখন একটা সাজেশন দেবো। যারা ভালো প্রিপারেশন নিছেন, যারা হচ্ছে ধরেন যে রোডস এন্ড হাইওয়েকে টার্গেট করতেছেন, তাদের জন্য আমি এখন একটা সাজেশন দিব। সেটা হচ্ছে আপনি অবশ্যই চেষ্টা করবেন আহ আপনি যাতে ম্যাক্সিমাম কোশ্চেনের আনসার করে আসতে পারেন। আমি আপনাদেরকে একটা, আচ্ছা আমি গ্রুপে লিখে দিব এটা। সেটা হচ্ছে আপনাদের তো 4 ঘন্টার পরীক্ষা, তাই না? তো 4 ঘন্টার পরীক্ষাতে আপনারা প্রথমে চেষ্টা করবেন যাতে স্ট্রাকচারকে পরে ধরবেন। প্রথমে হলো যে আপনারা এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্টেশন, জিওটেক, ঠিক আছে, এই জিনিসগুলো আনসার করে ফেলবেন। থিওরি অংশটা না, ম্যাথের অংশটা। থিওরি তো আপনি পারবেন, ম্যাথের অংশটা আনসার। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? না হলে একটু সাউন্ডটা অফ রাখেন, আমি আমারটা শেষ করি, তারপর আপনি বলেন। আম, আপনি হচ্ছে কি করবেন, প্রথমে এনভায়রনমেন্টাল, ট্রান্সপোর্টেশন, ওয়াটার, জিওটেক, এই চারটার হচ্ছে মোটামুটি ম্যাথ গুলো করে ফেলবেন। থিওরি অংশটা বাদ থাকুক। এরপর হচ্ছে আপনি আরসিসি এবং স্ট্রাকচার। আরসিসিটা ফার্স্টে করবেন, যেহেতু আরসিসিটা মোটামুটি ইজিয়ার। স্ট্রাকচারটা আপনি শেষে করেন। শেষে কেন? কারণ হচ্ছে আপনি যদি স্ট্রাকচারে শুরু করেন এবং স্ট্রাকচারের একটা ম্যাথে গিয়ে যদি আপনি আটকে যান, আপনি চিন্তা করতেছেন যে আপনার টার্গেট রোডস এন্ড হাইওয়ে। এখন আপনি যদি স্ট্রাকচারের ম্যাথে আটকে যান, এখানে যদি আপনার সময় নষ্ট হয়, আপনি কিন্তু লেখা শেষ করতে পারবেন না। একটা প্রশ্নের থিওরি করে ম্যাথ পরে করা যাবে? না না না, আপনি কি করবেন জানেন? আপনি থিওরি বা ম্যাথ করার জন্য আপনি ম্যাথটা আগে করে ফেলবেন, থিওরিটার জন্য জায়গা রাখবেন। ম্যাথ পরে করা যাবে, কিন্তু আপনার ম্যাথ করতে কতটুকু জায়গা লাগবে, আদৌ আপনার ওখানে ম্যাথটা মিলবে নাকি কেটে দিতে হবে, তো আপনি জানেন না। আমি যেটা করতাম, আমি আগে ম্যাথটা করে ফেলতাম, থিওরিটার জন্য জায়গা রাখতাম। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই টাইম বাজেট করতে হবে। টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি ম্যাথ করতে গিয়ে সব টাইম খেয়ে ফেলেন, থিওরির জন্য টাইম না থাকে, হবে না কিন্তু আপনার। মানে আমি এখন যে সাজেশনটা দিচ্ছি, এটা ফর রোডস এন্ড হাইওয়ে যারা টার্গেট করতেছেন, আপনাদের কিন্তু অবশ্যই 150 প্লাস পেতে হবে, ইভেন 160 প্লাসও পেতে হইতে পারে। আমার মনে আছে আমি 43তমতে রোডস এন্ড হাইওয়েতে, আমি হচ্ছে সম্ভবত 180 প্লাস মোটামুটি কনফার্ম ছিলাম যে এগুলো আমার ঠিক আছে। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে রোডসে হচ্ছে হিউজ কম্পিটিশন। এখানে যারা চান্স পাবে তাদের যে শুধুমাত্র সিভিলের মার্কস ভালো তা কিন্তু না, তাদের কিন্তু নর্মাল জেনারেলের মার্কসও ভালো। তো এখন জেনারেলের মার্কস থেকেই যেহেতু বিষয় নাম্বারটা অনেক বেশি, সেহেতু আপনি দেখবেন যে ওদের মার্কস মোটামুটি হচ্ছে যে আপনার কাস্টমস, ট্যাক্স, এদের মার্কসের কাছাকাছি। অ্যাডমিনের থেকে হয়তো বা কিছুটা কম, বা অথবা ইভেন লিখিততে তাদের মার্কস অ্যাডমিনেরও কাছাকাছি, হয়তো বা সে ভাইভাতে একটু কম পাইছে আর কি। কিন্তু আপনাকে তার মানে বুঝতে পারতেছেন যে আহ ভালো মার্কস এখানে ক্যারি করতে হবে, কারণ আপনি ভাইভাতে গিয়ে কি করবেন, নো বডি নোস আপনার কপালে কোন বোর্ড পড়বে, নো বডি নোস। যে মার্কসটা তোলার সেটা আপনাকে এখানে তুলে ফেলতে হবে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, আপনি স্ট্রাকচারের ম্যাথ গুলো হচ্ছে পরে করেন, তারপরে একদম লাস্টে গিয়ে হচ্ছে আপনি ভালো করে থিওরিটা লিখেন। এবং থিওরিটা লেখার সময় আপনি যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, থিওরিতে আপনি দেখবেন মশিউর রহমানের বইতে বিশাল রচনা লিখছে, রচনা লেখার কোনো দরকার নাই। আপনারা হচ্ছে টু দা পয়েন্টে আনসার করবেন। যদি আপনি টু দা পয়েন্ট আনসার না করেন, আপনি লেখা শেষ করতে পারবেন না। আর যদি লেখা শেষ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি মানে যে ভালো ক্যাডারটা চিন্তা করতেছেন এটা কিন্তু আসবে না। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত। আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, আগামী 2 সপ্তাহ খুবই ক্রুশাল। একটু ভালো মতো পড়াশোনা করেন, দেখবেন যে আপনাদেরই ভালো লাগবে, পরীক্ষাটা ভালো দিতে পারলে ভালো লাগবে। কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ। আচ্ছা, মনে হচ্ছে কোনো কোয়েশ্চেন নাই। আমি কি তাহলে এখানে এন্ড করে দিব? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি। আপনারা যাদের কোনো কোয়েশ্চেন আছে, কোনো সমস্যা নাই, আমাদের গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন, আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে আগামী 2 সপ্তাহ সময় দিচ্ছি, ঠিক আছে? আর আমাদের এই এটাকে কি বলে, এটা হচ্ছে আমি এই কিছুক্ষণের মধ্যেই আপলোড করে দিচ্ছি আর কি।
আর ম্যাটেরিয়ালটা আমি এখনই আপলোড করে দিচ্ছি, ভিডিওটাতে একটু প্রসেস হতে সময় লাগবে, এরপরে আমি আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা আজকে থেকেই পড়াশোনা শুরু করে দেন আর কি, কারণ সময় আসলে নাই। ওকে, তাহলে গুড নাইট। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। এক্সাম দিনের যে কোনো সময় দেওয়া যাবে, মানে আমরা আসলে গুগল ক্লাসরুমে এক্সামটা নিব তো, সো গুগল ক্লাসরুমে কোয়েশ্চেন আপলোড করা থাকবে, আপনারা চেষ্টা করবেন যে সময়ের মধ্যে আনসারটা দেওয়ার জন্য। মানে ধরেন পরীক্ষাটা যদি 1.5 ঘন্টার হয়, আপনারা চেষ্টা করবেন 1.5 ঘন্টাতে যতটুকু আপনার লেখা শেষ হয়েছে অতটুকু স্টপ করে দিয়ে তারপর মানে ছবি তুলে আপলোড করে দেবেন। কারণ মানে আপনি নিজের জন্য আর কি নিজেই বুঝতে পারলেন যে আপনি কত পারছেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে গুড নাইট এভরিওয়ান, আমি এখানে শেষ করে দিই।